তো আসসালামু আলাইকুম। আমরা দেখতে দেখতে ডে 9-এ চলে আসলাম। আমাদের 10টা সেশন হবে, 10টা সেশনের আজকে 9 নম্বর সেশন। আহ আজকের সেশনেও খুব ইম্পর্টেন্ট সেশন। প্রত্যেকটা সেশনই ইম্পর্টেন্টই, তারপরেও থাকে না শেষের দিকে একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। বেশি ইম্পর্টেন্ট অথবা যেগুলো মোর রিলেটেড টু সিকিউরিটি বা এন্টারপ্রাইজ সিকিউরিটিতে যে জিনিসগুলো খুব লাগে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো, হুইচ ইজ ইনসিডেন্ট রেসপন্স প্রসেস। ইনসিডেন্ট রেসপন্স প্রসেস এটা একটা বিশাল বিশাল একটা টপিক, অথবা এটা নিয়েই আসলে আমাদের কাজ কর্ম করতে হয় একটা বড় অংশ। ইনসিডেন্ট রেসপন্স এই জিনিসটা আসলে কি, কেন, আমরা প্র্যাকটিক্যালি কেমন করি, কোন কোন টুল লাগে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। সাথে অবশ্যই ব্রেকিং দ্য আইস সেশনে যেমনটা আমি কথা বলি বিভিন্ন টপিক নিয়ে, সেটাও অবশ্যই বলবো। তো এই এই যে আমার যেহেতু এটা অন দ্য ফ্লাই চলে আসলো, এটা নিয়ে একটু কথা বলি। যে ওয়ার্ড লিস্টটা হচ্ছে, ফার্স্ট আনসার হচ্ছে আই বিলিভ টুডে ইজ ডে 9। আমি ক্রস চেক করে দেখবো। হ্যাঁ, ওয়ার্ড লিস্ট হচ্ছে, আনসার হচ্ছে যে এটা ব্রুট ফোর্স এর জন্য কাজে লাগে। ব্রুট ফোর্সটা আসলে আহ, সেটা পাসওয়ার্ড ক্র্যাকিং হতে পারে, সেটা ডোমেইন নেম জেনারেট করে করে খোঁজা, অথবা সাবডোমেইন খোঁজার জন্য। মানে দিন শেষে ওই একটা মেইন কনসেপ্ট হুইচ ইজ ব্রুট ফোর্সিং। এটা আরেকটা খুব স্টাইলিশ নাম আছে, আপনি বলতে পারেন যে ফাজিং করা, মানে ফাজিং করে করে খোঁজা, এটাও বলতে পারি আমরা। তবে ব্রুট ফোর্স করে ধরেন ইউজার নেম, লগ ইন নেম, পাসওয়ার্ড আমি বারে বারে ট্রাই করতেছি। তো এগুলোর জন্য কি আমাদের খুব ভালো ভালো ওয়ার্ড লিস্ট লাগে। এবং ওয়ার্ড লিস্ট আবার জেনারেটও করা যায়, আমরা বানাতেও পারি। ওয়ার্ড লিস্ট বানানোর একটা টুলস এর নাম চট করে বলে দিই, মনে থাকবে কিনা। সিউল বা oops, কি আসলো, ইমেজেস কেন আসবে, CWL হবে, হ্যাঁ, CWL। CWL ওয়ার্ড লিস্ট জেনারেটর, এইভাবে দিই তাহলে বেশি ভালো আসবে। ওয়ার্ড লিস্ট, এই দেখেন, এটা কিউল সিউল কি নামে যে বলে, এটা দেখেন কাস্টম ওয়ার্ড লিস্ট জেনারেটর। মানে আপনি ধরেন কোন একটা অর্গানাইজেশনে আমি ইউজার নেম জেনারেট করতে চাচ্ছি, তাহলে কি হয়, আমি সামহাও ফার্স্ট নেম লাস্ট নেম পাইছি, রাইট? তো সাধারণত ফার্স্ট নেম ডট লাস্ট নেম দিয়ে অনেক সময় জেনারেট করা যায়, লাস্ট নেম ডট ফার্স্ট নেম দিয়ে অনেক সময় আমরা করি। ইমেল ইমেল কিন্তু এভাবে করে করে না? তো এটা একটা দারুণ টুল, যেটা দিয়ে আপনি কাস্টম ওয়ার্ড লিস্ট আমরা বানাতে পারবো। এই যে দেখছেন, কাস্টম ওয়ার্ড লিস্ট। ডি মানে হচ্ছে ডেপথ টু, মিনিমাম ওয়ার্ড লেন্থ হবে কি 5টা, মানে 5টার ওয়ার্ড লেন্থ, ডেপথ 2 পর্যন্ত যাবে। এভাবে করে করে একটা ওয়ার্ড লিস্ট বানাবে। তো এই ধরনের অনেক ধরনের মানে স্টাইলে বিভিন্ন ধরনের মানে ওয়ার্ড লিস্ট জেনারেট করা যায় এগুলাতে। হ্যাঁ, তো এটা জাস্ট একটা টুল, জাস্ট চলার পথে আসলে এই জন্য বললাম। আহ, আর আমাদের ওয়ার্ড লিস্টটা কোথায় থাকে, এটা ছিল সেকেন্ড আনসার। তো এটা সেকেন্ড আনসারের জন্য আমি কালিটা ফায়ার করি বা রান করি। লেটস ডু ইট। তো এই যে ধরেন জেনেরিক যে কোয়েশ্চেন গুলো, পেন টেস্টিং বলেন, সক বলেন, ইন্টারভিউয়ে কিন্তু আসলে বেছে বেছে আপনাকে বলবে না, তাই না? যে এই, মানে বেছে বেছে মানে আপনাকে শুধুই সকেরই বলবো, আপনাকে পেন টেস্টিং বলবো না, আপনাকে হয়তো বা ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে মানে বলতে হতে পারে। সো ইউ নেভার নো। তবে যারা আমরা ওয়ার্কিং প্রফেশনালস, তারা একটা বেনিফিট আছে, আপনি সিভিতে যেটা লিখবেন বা যেটাতে এক্সপার্টিজ আপনার আছে মোটামুটি, সেই অনুযায়ী সাধারণত শুরুটা করে। বাট অ্যাজ এ ফ্রেশার যদি আপনি আসেন, কথা কথা যে আমি যদি আপনাকে ফ্রেশার হিসেবে নিতে চাই, তাহলে আসলে আপনি আপনার ওভারঅল খুব ভালো একটা কনফিডেন্স নলেজ আছে কিনা সব জায়গাতে, এইটা আসলে একটু ম্যাটার করবে। হ্যাঁ, সো ফ্রেশারদের একটু বেশি প্রিপারেশন নেওয়ার দরকার আছে। আর এবং এখনকার মানে প্রসেসগুলো একটু জটিল হয়ে গেছে, তাই না? জটিল কুটিল যাই বলেন, একটু কঠিন হয়ে গেছে। এটা করার কারণও আছে, কারণ আসলে এখন কোয়ান্টিটি বাড়ছে ঠিকই, কিন্তু আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে কোয়ান্টিটি বাড়লেও কোয়ালিটিটা এত কম যে HR বলেন যারা নিয়োগ দেবে তারাই কনফিউজ হয়ে যায়। যার জন্য আসলে খুব কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আহ, সাধারণত দেশে হোক বিদেশে হোক, তারা আসলে এটা ফলো করে।
মানে বাংলাদেশে আমি আমি রিসেন্টলি দেখলাম যে একটা ইন্টার্ন পজিশন, অবশ্যই পেইড ইন্টার্ন, তাও কিন্তু খুব বেশি স্যালারি না, 5 থেকে 10-এর মধ্যেই। ওকে, আপনাদেরকে সিচুয়েশন বোঝার জন্য যে কতটা কঠিন সিচুয়েশন, এই পেইড ইন্টার্নশিপের জন্য আপনাকে একটা বক্স দিয়ে দেওয়া হবে, সেটাকে পেন টেস্টিং করতে হবে, পেন টেস্টিং করে রিপোর্ট জেনারেট করতে হবে, এবং ওই বক্সটাকে আবার ক্র্যাক করতে হবে। সো এত কিছু করার পরে আপনি সেকেন্ড রাউন্ডে যাইতে পারবেন। তারপরে আপনার ইন্টারভিউ হবে, তারপরে যদি ওভারঅল ভালো লাগে তারপরে আপনাকে ইন্টার্নশিপ, পেইড ইন্টার্নশিপ দেয়া হবে আর কি। এই হচ্ছে রিসেন্ট একটা, মানে বাংলাদেশের একটা কোম্পানির প্রসেস আর কি, আমি দেখলাম, হুইচ ইজ প্রিটি গুড। কিন্তু কথা হচ্ছে যে টাকা পয়সা একটু কম, বাট তারপরেও আলহামদুলিল্লাহ, মানে এই সুযোগটা যে আছে, বা এই যে সিকিউরিটিতে লোকজন জয়েন করতে পারতেছে এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে, এটাই আসলে ভালো কথা, তাই না? না হলে সেটাই বা হইতো কোথায় সুযোগ না দিলে। কিন্তু ইয়েস, ডেফিনেটলি আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, সবসময় কঠিন হবে। তো কইছিলাম, পেন টেস্টিং এর ওয়ার্ড লিস্ট এই ধরনের যখনই ডকুমেন্টস পাবেন সেভ করে রাখবেন। আর সেভ করার সাথে সাথে একটুখানি দেখে নেবেন যে আসলে কি বলতে চাচ্ছে, কোথায় আছে। হ্যাঁ, মাত্র 20-25 পৃষ্ঠা, এই দেখেন এখানে। আপনি যদি এই ডকুমেন্টটা জাস্ট একটু গো থ্রু করতেন, তাহলে কি ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, এই যে এই ফোল্ডারে আমরা ওয়ার্ড লিস্ট গুলো পাবো, রাইট? তাহলে এই, তাহলে সেকেন্ড আনসার আপনার হয়ে গেল যে আমরা লিনাক্সে সাধারণত ইউজার শেয়ার ফোল্ডারের মধ্যে আমরা ওয়ার্ড লিস্টটা পেয়ে থাকি বাই ডিফল্ট। ওকে, সো এটা আপনার মুখস্থ করা লাগতো না যদি আমরা ট্রাই হ্যাকমের কোনো রুম সলভ করতাম, অথবা ধরেন আপনি নিজে নিজে প্র্যাকটিস করতেন, বেশ কিছু প্র্যাকটিস ভিডিওস করা, বা ব্রুট ফোর্স প্র্যাকটিসটা করা কোথাও। এগুলো যদি প্র্যাকটিসের মধ্যে সবসময় থাকতাম, তাহলে কিন্তু আপনার এমনি মাথার মধ্যে থাকতো, যে আপনার জোর করে মুখস্থ করা লাগবে না। ধরতে পারছেন ব্যাপারটা? সো এই জন্য প্রচুর আসলে কাজ করতে হবে, প্রচুর ট্রাই হ্যাকমি রুম সলভ করা যেতে পারে। আমি আরো কিছু আইডিয়া দিব সামনে, যে কিভাবে আপনি নিজে নিজে লেগে থাকবেন। সো সেটা সবসময় বলি, তাই না, ডে 1 থেকে কেমনে লেগে থাকবেন, জাস্ট মনে করাই দিব আর কি। সো 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 চলেন দেখে আসি এখানে আসলেই আছে কিনা। ওয়ার ইজ ইট? নট দিস ওয়ান, খালি। সো সেকেন্ড আনসার হচ্ছে, ওয়ার্ড লিস্ট আমরা কোথায় পাবো? সিডি ইউজার শেয়ার, উপস সরি, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট। এইখানে আপনি প্রচুর ওয়ার্ড লিস্ট পাবেন বিভিন্ন ডিরেক্টরিতে, যেমন ডায়ার বাস্টার আছে, ডায়ার বি আছে, এগুলোতে প্রত্যেকটাতে আমরা বিভিন্ন ওয়ার্ড লিস্ট পাবো। এবং ঠিক এইখানে একটা রকিউ ডট জিজেড নামে একটা ফাইল পাবেন আপনি নর্মালি, ওটাকে আনজিপ করলেই এই ফাইলটা আসে। এটাও একটা অনেক একটা বড় ফাইল, দেখেন, রকিউ, এই যে দেখছেন ওয়ার্ড লিস্ট। এই ওয়ার্ড লিস্টটা কাউন্ট করতে চাই আমি, কতটা ওয়ার্ড আছে, কেমনে কাউন্ট করবে বলেন তো? ক্যাট পাইপ ডাব্লিউসি, ডাব্লিউসি হচ্ছে কাউন্ট, -L লাইন কাউন্ট করবে আর কি। এই যে এখানে মোটামুটি কত, কত হাজার, 2 লক্ষ, 1 লাখ 43, না কত আছে, 1 কোটি 43 লাখ বোধ হয়, তাই না, 44 হাজার, এতগুলা দেখেন ওয়ার্ড আছে। তো এটা এটা মনে করেন আপনি পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দিলেন, বা ফার্স্ট নেমের সাথে এটা জোড়া দিয়ে আমরা আরেকটা ওয়ার্ড লিস্ট করতে পারতাম, কথার কথা। এই ধরনের অনেক কাজ করা যায়। থার্ড একটা কোশ্চেন ছিল, আমার এই অফলাইন ছাড়া আমি কি অনলাইনে খুঁজতে পারতাম? খুঁজতে পারলে কোনটা সেই রেপোজিটরি যেখানে অনেক ওয়ার্ড লিস্ট আছে এবং খুব আপডেটেড ওয়ার্ড লিস্ট আছে? এটার আনসার, এটার আনসার হচ্ছে এগুলো মুখস্থই রাখা লাগবে অনেক সময়, মানে মুখস্থ অথবা কাজ করতে করতে মনে রাখতে হবে, মানে দিন শেষে আপনাকে বলতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। সেটা হচ্ছে চেক লিস্ট। আপনাকে বলছিলাম, আপনাদের বলছিলাম অনেক মনে হয় আগে, আমার মনে নাই। চেক লিস্ট, এটা যদি দেন চেক লিস্ট, এই যে ড্যানিয়েল মিজলার, তো এই ড্যানিয়েল মিজলার, মিজলার হতে পারে, হোয়াটএভার, এইখানে দেখেন এই যে চেক লিস্টের মধ্যে প্রচুর কি আছে, পেলোডস, আইওসি, তারপরে এই যে পাসওয়ার্ড লিস্ট আছে, এখানে দেখবেন কত মিলিয়ন পাসওয়ার্ড, কি কি সব আছে অনেক রকমের। এই যে 2020 সালের 200টা মোস্ট ইউজ পাসওয়ার্ড, ওয়ার্স্ট পাসওয়ার্ড,
তাই না? অনেক কিছু আছে দেখছেন, এই যে ডার্ক ওয়েবে যেগুলো পাওয়া গেছে, ডার্ক ওয়েবে 2017 সালে টপ 10,000 পাসওয়ার্ডস, রাইট? সো এইগুলো কি, এগুলো ইউজ করে করে মানে আপনি ক্র্যাক করার চেষ্টা করতে পারবেন আর কি। কিন্তু কেমনে করে সেটা পরে, মানে সেটা তো ওই যে বললাম, ট্রাই হ্যাকবিন একটা দুটো রুম করলেই সেটা হয়ে যাবে। সো এটা একটা খুব ভালো রিপোজিটরি, এগুলো বুকমার্ক করে রাখবেন যখনই আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো বুকমার্ক করে রাখবেন। এটা কেন দেখালাম, এটার প্র্যাকটিক্যাল প্রয়োগটা কি হইতে পারে সেটা নিয়ে 10টা মিনিট পড়াশোনা, এই ব্রুট ফোর্সটা কিভাবে আমি প্র্যাকটিস করতে পারতাম সেটা নিয়ে 15-20 মিনিটের পড়াশোনা, এগুলো নিজেরাই করতে হবে আর কি। আর তো এই ছিল 3টা কোশ্চেন ছিল আমার ওয়ার্ড লিস্ট নিয়ে। তারপরে আম, আজকে চলেন ব্রেকিং দ্য আইস সেশনে একটা মজার জিনিস দেখে আপনাদেরকে। আজকে আমি আপনাদের এই পৃথিবীর পৃথিবীর মানে এই দুনিয়ার সবচেয়ে কস্টলি ট্রেনিং সম্পর্কে একটু বলবো আর কি। সেটা হচ্ছে যে স্যান্সের ট্রেনিং। স্যান্স একটা ইনস্টিটিউট আছে, অনেকে হয়তো নাম শুনবেন। তো স্যান্সের সাইবার সিকিউরিটির কিছু ট্রেনিং এর নমুনা দেখাই নিয়ে আসি আপনাদের, চলেন। আচ্ছা, সাইবার সিকিউরিটি কোর্সেস অ্যান্ড সার্টিফিকেশনস, এটার একটা কারণও আছে এটা দেখানোর, যে আপনাদের যাদের মনে হয় যে আসলে সাইবার সিকিউরিটি ট্রেনিং গুলো মানে খুব, কি বলা যায়, খুব কস্টলি, যাদের মনে হয় দেশীয় পার্সপেক্টিভে, তাদের জন্য আর কি বলতেছি। ধরেন কথার কথা, আমরা একদম একটা বেসিক আইটি এসেনশিয়ালস টাইপের একটা কোর্স দেখি, চলেন। এই যে সিকিউরিটি এসেনশিয়ালস, এটা খুব পপুলার একটা মানে কোর্স, মাত্র 18টা হ্যান্ডস অন ল্যাব আছে। এটা মনে করেন 4 বা 6 দিনের একটা ট্রেনিং থাকে, বুঝছেন? এখানে সিলেবাসও আছে, এই যে ফাউন্ডেশনও কোর্সও আছে। ফাউন্ডেশনসটাই দেখি, চলেন একটা প্রাইসিংটা দেখে আসি চট করে। কোর্স সিলেবাস গুলো আপনারা দেখতে পারেন। তো এটার প্রাইসিংটা দেখেন, এগুলা কিন্তু ফাউন্ডেশন কোর্স, এবং আপনার মনে মানে আপনি যদি মনে করেন যে এটা 30 দিন 35 দিন অনেকগুলো সেশন, তাও কিন্তু না। মাত্র মেবি 5টা, হার্ডলি 5 দিন, মেবি 25 ঘন্টা, 5 5 25 বা সামথিং এরকম কিছু একটা হতে পারে, এত ডিটেল আমি জানি না। মোট কথা 4 5 দিনের, জানি, মনে নাই এখন। সো এটা দেখেন 3,000 USD। আর তারপর আমরা যদি আগেরটাতে যাই, ওই যে কি দেখালাম, সিকিউরিটি এসেনশিয়ালস, আর একটা কি যেন দেখলাম আমরা, আচ্ছা এটা বাদ দিই, SEC 502। এই যে ধরেন কথার কথা, এই যে অ্যাডভান্স ইনসিডেন্ট রেসপন্স, থ্রেট হান্টিং অ্যান্ড ডিজিটাল ফরেনসিক্স, এটা যদি আপনি চিন্তা করেন, মানে আমি অনেক সময় মজা করে বলি যে এইগুলো কোর্স করতে গেলে মানে আমাদেরও অনেক কষ্ট হবে, জমি জিরাত বেচে করতে হবে আর কি। সো দিস ইজ 8,000 USD। সো সাইবার সিকিউরিটির মানে অ্যাডভান্স ট্রেনিং গুলো, অথবা বিদেশে যদি আপনি স্যান্সের মাধ্যমে করতেন, তো আপনাকে এই টাকাটা গুনতে হতো। সাধারণত অফিস এগুলো স্পন্সর করে, মানে যারা অফিস যদি না দিত তাহলে আসলে করা মুশকিল হয়ে যায়, পার্সোনালি করা খুবই টাফ। তো সাধারণত মানুষ অফিসেরই আহ, মানে সহায়তা নিয়ে করে আর কি এই কোর্সগুলো। সো এই হচ্ছে একটা ইন্টারেস্টিং থট, যে বাইরের ট্রেনিং ফি গুলো আসলে কেমন হয়, কত হয়। ডেফিনেটলি ভালো, এখানে ইন্টারন্যাশনাল ট্রেনাররা ক্লাস নেয়, কিন্তু তারপরেও মানে এটা নিয়ে যথেষ্ট মানে লাইক অনেকেই ভালো চোখে দেখে না আর কি, মানে এরা এত ফি নেয়। বাট কোয়ালিটি আছে ভালো, প্রিটি গুড, গুড কোয়ালিটি। তো আপনার যদি কখনো মনে হয় যে ঠিক আছে আমি সায়েন্সের সিলেবাস ধরে ধরে নিজে করব টরবো, বা দেখি তো একটু যে এখানে কন্টেন্ট গুলো কি কি আছে, সেটাও আপনি দেখতে পারেন। এখানে দেখছেন, এখানে সব কন্টেন্ট গুলো আছে। সো দিস ইজ ইন্টারেস্টিং আর কি, একটা ব্যাপার স্যাপার। তো এই যে আমি এইটার কথা বলতেছিলাম, যে জিআইএসি সার্টিফাইড ইনসিডেন্ট হ্যান্ডলার। তো সাধারণত এই কোর্সগুলো আমরা মনে করেন যারা টেকনিক্যালি 2-3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন তারা অফিসকে রিকোয়েস্ট করে তারপরে এই ধরনের কোর্সগুলো মাঝে মাঝে করে থাকে আর কি লোকজন। আম, এই হচ্ছে ব্যাপার। আপনাদের আমি আমি আপনাদের লেগে থাকার জন্য, মানে আরো 2টা বা একটা ক্লাস হওয়ার পরে
আমি একটা আমি একটা অফার দিয়েছি আপনাদের। অফার বলতে কি যে আমি সবসময় বছরে তো একটা পেইড আর এই যে ফ্রি একটা থাকেই। তো পেইডটা সাধারণত কোনো একটা অর্গানাইজেশনের সাথে করি, টাই আপ করে। 4 মাস 6 মাসের একটা প্রোগ্রাম। তো এই প্রথম আমি আসলে অর্গানাইজেশনের বাইরে এসে আমার নিজের একটা যে ছোট্ট স্টার্ট আপ হুইচ ইজ সিকিউরিটি মাইন্ড প্রো। তো আমার স্টার্ট আপের ব্যানারে আসলে এই আহ, আমি আবারও 4 মাস 6 মাস ধরে মেন্টরিং করব। So, এই হচ্ছে কোর্স। কোর্সের সিলেবাসটাও আপনাদের দেখতে পারার কথা। কোর্সের সিলেবাসটা হচ্ছে এই যে সায়েন্সের যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এইগুলো প্লাস আমার এক্সপিরিয়েন্স প্লাস বেসিক্স ফান্ডামেন্টালস যা লাগে সবকিছুর একটা মানে বুঝতে পাচ্ছেন যে একটা একটা ব্লেন্ডেড একটা সিলেবাস আমি করার চেষ্টা করেছি। যেটা আমি গত 2 বছর ধরে আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়ে আসতেছি। আমাদের ডেভ স্কিল ব্যাচের 5 পর্যন্ত দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ব্যাচ থেকে 2 জন 3 জন করে একটা ভালো মানে অ্যাটলিস্ট সাইবার সেকে জবে ল্যান্ড করতে পারছে। মানে এটাই হচ্ছে আমার আমার ভাল লাগে বা মনে হয় যে হ্যাঁ ইটস ওয়ার্কিং। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু কন্টিনিউ, এটা কন্টিনিউ করে যেতে চাই। এবং ইফেক্টিভলি যাতে কাজে লাগে। 2 3 জন 4 জন যাতে সব সময় একটা ব্যাচ থেকে জব পাওয়াটা তো আসলে অনেক আপেক্ষিক ব্যাপার। কারো তখন হয় না, কারো 1.5 বছর পরে হয়। এটাই হচ্ছে বাস্তবতা, বুঝছেন? আপনাদেরকে বললাম না সেদিন এক ফার্মাসিস্টের গল্প বলেছিলাম যে জয়েন করছে একটা জায়গায়। তো তার সময় লাগছে আসলে 1.5 বছর। মানে 1.5 বছর বসে থাকেনি কিন্তু, ট্রাই করে গেছে, এটা করছে সেটা করছে, মানে সবসময় একটা টাচে ছিল। তারপরে দেখেন এই যে এখন সাইবার সেকেই সে কাজ করতেছে, বাট হি ইজ আ ফার্মাসিস্ট, নট ইভেন গ্র্যাজুয়েট। খুব দ্রুত গ্র্যাজুয়েট হয়ে যাবে। সো আপনার যদি মনে হয় যে আরো একটু লেগে থাকবেন, আরো কিছুদিন লেগে থাকবেন, প্রফেশনাল সিলেবাসটা করবেন, এবার হ্যাপি টু ট্রাই, আপনি ট্রাই করতে পারেন। রেজনের কোশ্চেন একটু পড়ে নিচ্ছি আমি, আর একটু কথা বলে নিই 1টা মিনিট। সো দিস ইজ দ্য সিলেবাস। সিলেবাস আপনারা অনেক দেখছেন, ডেভ স্কিলের অনেকবার দেখিয়েছি। এই সিলেবাসটা যদি আপনি নিজে নিজেও করেন, নিজে নিজে আসলে তেমন একটা হয় না, এটাই সত্যি কথা। আবার গ্রুপ ধরে যে হয় সেটাও মানে সম্ভাবনা বাড়ে আর কি, একটা গ্রুপের মাধ্যমে করলে। আর আপনি যখন পয়সা এবং শ্রম দিবেন, দুইটা যখন মিশেল হবে তখন ওটার সম্ভাবনা আর একটু বাড়ে। রাইট? যেটা সত্যি কথা। আহ তো এই হচ্ছে ব্যাপার। এটার একটা ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হয়তো বা আপনার আহ, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে আপনি যখনই এনরোল করবেন আপনার ডিরেক্ট রেফারেন্সে আমি আরেকজনকে এই কোর্সে নিব। সেটা মানে আপনার ডিরেক্ট রেফারেন্সে আপনার বন্ধু হতে পারে, যাকে আপনি কেয়ার করেন, যাকে মনে হয় যে সে এই প্রোগ্রামটা থেকে বেনিফিট হইতে পারে। আপনি তার আপনি রেফারেন্স দিলে আমি তাকে অ্যাড করে নেব। সো এই হচ্ছে একটা স্পেশাল স্পেশাল একটা ফিচার বলতে পারেন, আমি এটাতে ইনক্লুড করেছি। এখানে ব্যাপারটা হচ্ছে আপনারা ধরেন কথা কথা আপনার 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 পয়সা আছে ভালোই। তো আপনি আপনি এই আরেকজনকে দেখেন, আপনার আরেকজনকে ইনভাইট করলেন, তাকে স্পন্সর করলেন, এভাবেও চিন্তা করা যেতে পারে। আপনি এভাবে চিন্তা করতে পারেন, আর এক ফ্রেন্ডকে নিয়ে বলতে পারেন আসো 2 জন মিলে করি। তার মানে কি এটা তখন ডিভাইড হয়ে গেল। সো ব্যাপারটা বুঝতে পারতেছেন? ইটস এ ভেরি ব্যালেন্সড উইন উইন একটা ব্যাপার। সো এইবার আমি কোশ্চেন নেবো। জি, রেজওয়ান কোশ্চেন করতে যাচ্ছিলেন। রেজওয়ান, মাইক্রোফোন। ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি মাইক্রোফোন অফ করে রেখেছি। হ্যাঁ, এবার বলুন। Bhaiya, Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। Bhaiya, you said the total number of the students will be about like 24 to 30. Did you already Could you like please select? could you please tell me like a bit louder Yeah, voice? Bhaiya, can you hear me? Yep. Sorry about that. So you said the total number of the students will be about 30 people. Like, did you already selected what students are already selected, or did you notify them? Because Oh I no no think no, I not yet, applied not for yet, the not yet. interest. We have Okay. got like 50% of the candidate right now. আমরা Oh, okay. ফিফটি I পার্সেন্ট was actually a bit concerned that if I've been already delayed, like whether I'm within the 30 students or not. I'm sorry, could you please repeat and louder, please? Yeah, sure, man. No, I was just scared that I applied already, but it was after like 3 or 4 hours.
So I thought like probably I'm already delayed and not No, being no, no. able to. It's not that. I think it's not that lucrative. Okay, for people. এটা I lucrative don't মনে হয় think কোনো so. But অফার না। anyway, but like I thought like there will be a notification that you have already applied or something. So I was a bit confused that whether I applied in the right way or not. Anyway, না, we'll না, get না, না, back এটা to it. আসলে একটু সময় লাগবে, কারণ আসলে দেরি আছে তো। আমি মিড মার্চ পর্যন্ত, মানে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত ওপেন রাখবো। আর রেজিস্ট্রেশন করলেই যে আসলে সেখানে ফাইনাল মানে পেমেন্ট অনেকে দেবে তাও কিন্তু না, ওরকমও না। সো একটু সময় লাগবে প্রসেসটা, বাট Uh, লেটস সি। sure. Thank you. থ্যাংক ইউ। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। এইটা আমি মানে একটু ক্ল্যারিফাই করে দিলাম জিনিসটা। আমাদের এই প্রত্যেকটা একটু এখানে রয়ে সয়ে করার সুযোগ আছে। এক সপ্তাহে যেহেতু প্রথম সপ্তাহে একটাই ক্লাস, সরি উইকলি একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হতে থাকবে। আপনি পুরো এক সপ্তাহ পাবেন ডাইজেস্ট করার। এটার আবার প্রস কন দুটোই আছে। মাঝখানে যেহেতু ক্লাস থাকে না, অনেকে অনেকে ডিমোটিভেটেড হতে পারে, কিন্তু এটার সুযোগ নাই, তাই না? আমরা প্রতিটা সপ্তাহে কাজের চেকলিস্ট করি, সেগুলো করতে হবে গ্রুপে থেকে, অনেক সিরিয়াসলি আগাইতে হবে আর কি। তো যাই হোক, অনেক কথা হলো। আমরা এখন আমি এখন আপনাদের কি বলবো, দাঁড়ান আমার ইয়েটা দেখে নিই। রাইট, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আজকে। সেটা হচ্ছে ক্যানারি টোকেন। ক্যানারি টোকেন নামে একটা কনসেপ্ট। ক্যানারি টোকেনসটা কি জিনিস? ধরেন আপনারা ক্যানারি টোকেনের আর একটা নাম হচ্ছে হানিপট। কনসেপ্টটার নাম শুনেছেন? হানিপট। হানিপট লাইক লিউর করা আর কি, হানিপট রেখে বা ফাঁদের জি মতো। হানিফান। হ্যাঁ, লিউর লিউর করে তারপরে ধরা ধরা, ধরা জিনিসপাতি ধরা, দ্যাট ইজ কল হানিপট। সো এই হানিপটেরই একটা মানে এক্সাম্পল আমরা ক্যানারি টোকেন দিয়ে ক্রিয়েট করতে পারি। ক্যানারি টোকেনটা আর কিছুই না, আপনি এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট জেনারেট করতে পারবো আমরা। সেই ডকুমেন্টটা যদি আপনি কাউকে ইমেল করে দেন অথবা কোনো একটা ড্রাইভে রেখে দেন, কেউ যদি ওপেন করে, তাহলে সাথে সাথে সেই টোকেনটা ফায়ার হবে। এবং কে ক্লিক করলো, কোথা থেকে ক্লিক করলো, মানে বেসিক্যালি কোথা থেকে ক্লিক করলো, কোন পিসি থেকে ক্লিক হলো, সেইটা জানিয়ে জানিয়ে দেবে। এটা অনেকটা আপনার ফিশিং অ্যাটাক হিসেবেও চিন্তা করতে পারেন, মানে ফিশিং অ্যাটাক ও সিনারিওটাও করা যাবে। চলেন এক্সাম্পল দেখলে বুঝে যাবেন। সো সিলেক্ট ইয়ার টোকেন, আমরা এখানে একটা টোকেন ক্রিয়েট করব। তো টোকেন ক্রিয়েট করব যে এখানে এমএস ওয়ার্ডের ডকুমেন্ট আছে, এক্সেল আছে, দেখেন এক্সেল আছে না, এই যে এক্সেল আছে, এমএস ওয়ার্ড আছে। তো আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম। এটার একটা মানে কোনখানে আসবে, কেউ যদি এই ডকুমেন্ট ওপেন করে ইনফরমেশন দেয়, তাহলে কোথায় আমি ডাটাটা পাবো, সেই দিলাম। এখানে একটা এমনি লোকাল একটা ফোল্ডারের নাম দিতে হয়, সিএ টেম্প, তারপরে ক্রিয়েট মাই ক্যানারি টোকেন। তো ক্রিয়েট মাই ক্যানারি টোকেন দিলেই হবে কি, আমার একটা এমএস ওয়ার্ড ফাইল জেনারেট হয়ে গেল। এখন আমি এইটা ডাউনলোড করে দিলাম। আপনি শুধু সিনারিওটা বোঝার চেষ্টা করেন, মানে আমরা কেন এই কাজটা করছি। এই কাজটা আচ্ছা, এখানে একটা ডকুমেন্ট হলো, এই ডকুমেন্টটার নাম আমি দিলাম মনে করেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা, এটা কোথায় রাখবো? ডি ড্রাইভের, ডি ড্রাইভের ফায়ার শটে রাখি, না, সি ড্রাইভের টেম 4। আচ্ছা, টেম 4-এই রাখি। এখন আপনি এই ডকুমেন্টটা যদি কাউকে মেইল করে দেন, অথবা আমরা ধরেন এই গ্রুপের মধ্যেই কেউ একজন একটা ক্যানারি টোকেন দিয়ে বলল যে হ্যাঁ, যে আপনারা এটাতে ফর্ম ফিল আপ করেন, এখানে একটা সর্ট অফ লাইক এই ইভেন্ট আছে, এই ইভেন্টে আপনি ফর্ম ফিল আপ করেন। অথবা এভাবে চিন্তা করেন যে আপনি একটা সার্ভারে একটা ফোল্ডারে, এইরকম একটা ফোল্ডারে আপনি রাখছেন যে ক্রেডিট কার্ড ইনফরমেশন। ধরেন ব্যাপারটা এরকম যে আপনি একটা ফোল্ডার করলেন ক্রেডিট, আমি আপনাকে প্র্যাকটিক্যাল প্রয়োগটা বোঝাচ্ছি, এত কথা বলার উদ্দেশ্য এটাই। আমি এখানে ক্রেডিট কার্ড ইনফো
দিয়ে তারপরে ক্রেডিট কার্ড ইনফো নামে ওই ডকুমেন্ট ফাইলটা রাখলাম মনে করেন। ক্রেডিট কার্ড ইনফো টেম থেকে নিয়ে আসি, টেম 4 থেকে নিয়ে আসি এটা। রেজিস্ট্রেশন ফর্ম বাদ দিই, Ctrl+C, যাতে ভালো করে বোঝেন আর কি জিনিসটা। মানে আপনি আপনার একটা সার্ভারের একটা ফোল্ডারে অ্যাজ এ হানিপট হিসেবে এটা এইভাবে রেখে দিলেন, ঠিক আছে? অথবা এখানে মানে এটা হবে ক্রেডিট ক্রেডিট কার্ড ইনফরমেশন, তাই না? বা পাসওয়ার্ড ফাইল, মানে এগুলো দেখলেই তো মানে ইচ্ছা করে যে কি আছে, তাই না? পাইছি জিনিসপাতি, এরকম একটা ভাব আসতে পারে। সো তখন হবে কি, ধরেন আপনার অনুপস্থিতিতে বা কোনো হ্যাকার সিস্টেম দেখতে দেখতে সে এখানে ক্লিক করে ফেললো, কথার কথা। তো এখানে ক্লিক করা মাত্রই কি হবে দেখেন, মানে আমি এখন ধরেন আউটসাইডার, আমি অনেক সার্চ করে করে দেখলাম, ওয়াও এখানে পাসওয়ার্ড ইনফরমেশন, তারপরে আমি এখানে দেখলাম যে না, কিছু নাই। কিন্তু এদিকে হয়েছে কি যে আপনার এটা কিন্তু মানে ইয়ে হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে, ক্যানারি টোকেনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা কিভাবে প্রুফ পাবো? লেটস গো টু দ্য ইন্টারফেস। এখানে ইন্টারফেসে গিয়ে ওই যে উপরে দেখেন ম্যানেজ দিস টোকেন আছে, ম্যানেজ দিস টোকেন, এখানে আমরা ক্লিক করি। ম্যানেজ দিস টোকেনে গেলে এই যে ভিউ ইটস হিস্টোরি, এই দেখেন দ্য টোকেন হ্যাজ বিন ট্রিগার্ড ওয়ান্স। আমি এখানে হিস্টোরি দেখতে পারবো, এবং আমি দেখতে পারবো যে কোনখান থেকে এই টোকেনটা ট্রিগার হয়েছে। কার্ভ মিউট করে দিচ্ছি আমি। দেখেন তো, আসলে আমার ক্যানারি টোকেনটা কোথা থেকে ট্রিগার হয়েছে, একদম এক্স্যাক্টলি মেলবোর্নের। আমি যদি এটা মানে জুম করতাম, আমি জুম করে যদি দেখাই, এক্স্যাক্টলি আমার যে ধরেন আইএসপিটা আছে, এক্স্যাক্টলি সেই আইএসপির লোকেশনটাই দেখাতো এই জায়গাটাতে, বুঝছেন? এই যে এই যে মেলবোর্ন, এখানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড আছে। ভিক্টোরিয়া মেলবোর্ন থেকে ক্লিক হয়েছে, এবং tpgi.com.au হচ্ছে আপনার কি, মানে আমি যেহেতু টিপিজিআই মানে ইউজ করছি, সেই আইএসপির আন্ডারে এখানে আছে। তার মানে কি, মোটামুটি বোঝা গেল না যে কোনখান থেকে। এখন আমি এই ডকুমেন্টে যদি আপনাকে আপনার মেইলে শেয়ার করতাম, অথবা সামহাও বুঝতেই পাচ্ছেন যে একটা একটা ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে একটা জিনিস আমি ডাউনলোড করালাম আপনাকে, তারপর আপনি ক্লিক করলেন, তখন আপনার ইনফরমেশনটা নিয়ে আসলাম যে আপনি কোথায় আছেন, রাইট? আমি অনেক সময় মজা করে বলি যে আপনার অনেক বন্ধু খুঁজে পাচ্ছেন না বা সে অ্যাভয়েড করতেছে, তো সে আসলে কোথায় আছে এটা বোঝার জন্য একটা তার ইমেল অ্যাড্রেস যদি আপনি জানেন, একটা ক্যান্ডিডেট টোকেন দিয়ে সামহাও যদি তাকে ওপেন করায় ফেলতে পারেন, আপনি জেনে যাচ্ছেন আর কি কোথায় আছে সে। কাছাকাছি বুঝতেই পাচ্ছেন, ঢাকা থাকলে ঢাকার আইএসপি গ্র্যাব করবে, কুমিল্লা থাকলে কুমিল্লার, ব্যাপারটা এরকম। আর যখন একটু বেশি পয়সা দেবেন, বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা সিনারিওর কি থাকে, কমার্শিয়াল কিছু ইয়ে থাকে। যখনই পয়সা দিয়ে কিনবেন তখন আরো কি বেশি ফিচার পাবেন এবং বেশি সুবিধা পাবেন। তো আমি এখন এই ডকুমেন্টটা আমাদের চ্যানেলে শেয়ার করে দিই তো, মানে চ্যানেলে মানে আমি এখন আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো এটা। পাসপোর্ট না, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসপোর্ট ইনফরমেশন, হ্যাঁ সেটাও ভালো ছিল। আমি এটা এখন আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এটা কেউ কেউ একজন কেউ কেউ একজন একটু ওপেন করেন তো, জাস্ট ওপেন করে তারপরে আবার ক্লোজ করে দেন, অথবা ওপেন করে একটু কিছু লিখে আবার ক্লোজ করে দেন। দুই একজন করেন তো দেখি আমাদের ক্যানারি টোকেনটা ইউজ হয় কিনা, এবং আমরা দেখি কে কোথা থেকে আহ ভাই করেছি আমি। আচ্ছা জি, বসি, আমি দেখতেছি। এই দেখেন এখানে আসবে, এখানে ওয়ান্স আছে, হ্যাঁ ওয়ান্স। আমি একটু রিফ্রেশ করি, এই দেখেন টয়েস হয়েছে। আরো কয়েকজন একটু করেন না, আই বিলিভ আরিফ ভাই আপনি আছেন, আপনি করতে পারেন। হোপফুলি কানাডা থেকে আমরা কিছু ইনফরমেশন পাবো ওদিক থেকে। ডিড সো দ্যাট লেটস, অলরেডি। আচ্ছা জি ভাই করেন। আমি করছি। আচ্ছা নাইস নাইস, তাহলে 3বার হয়েছে, আর দুই একজন। জি আমিও করেছি। আচ্ছা এটা আমার মনে হয় আহ, আমরা পেয়ে যাব। 3বার হয়েছে, একটু রিফ্রেশ করি। আচ্ছা আই থিঙ্ক এনাফ। 3বার এখন আসেনি, যাই হোক আমরা দেখি। চলেন হিস্ট্রিতে চলে যাই। হিস্ট্রিতে চলে গিয়ে এখন দেখেন, আমি এটা একটু যদি বড় করি, অলরেডি ভিক্টোরিয়া থেকে তো আমি করেছি, এবং এখান থেকে যে বাংলাদেশের এক্স্যাক্টলি আমি যদি দেখি যে
ঢাকা কার্নিভাল.কম, মানে আইএসপি সম্ভবত এটাই যিনি এটা আমার করছেন। ভাইয়া। এক্স্যাক্টলি। এবং হোপফুলি আমরা কানাডা থেকেও পাবো। একটু জুম আউট করি। আর একজন, ঢাকা থেকে আমি তো বাংলাদেশ থেকে করেছি। হ্যাঁ, বাংলাদেশ থেকে করছেন, এখানে আসছে তো। একটা দেখাচ্ছে। আহ, বাংলাদেশ থেকে আসলে কি ওই যে আপডেট হয়নি প্রবলেম, আমরা দেখি আবার একটু ব্যাক করি হিস্ট্রিটা। জি। না, এখানে 3 টাইমস ট্রিগার হয়েছে, আসলে আসেনি। মেবি আপনাকে ওপেন করতে হবে, মেবি কিছু লিখতে হতে পারে, অথবা সামহাও সেভ হয় নাই, কিছু একটা হতে পারে। এডিট, ওই অ্যানাবল এডিটটা হ্যাঁ করা হ্যাঁ, লাগবে। এনাবল এডিটটা মেবি করতে হবে, মানে। এনাবল করেছি আমি আমি সবার আগে করেছিলাম। আচ্ছা আচ্ছা, মেবি ট্রিগার হয় নাই। আচ্ছা, অসুবিধা নাই, ট্রিগার হবে। ট্রিগার না না হইলে, না হইলে আর কি করার। কিন্তু চারটা আমি হয়েছে তো দেখেন এখন। এখন 4টা হয়েছে না? লেটস 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 মি রিফ্রেশ। এখন তো ও, আমারটা 5 টাইমস কথা হয়ে গেছে। মনে অনেক হচ্ছে। সময় হয় কি যে হয়তো বা আপডেটে একটু সময় নেয়, কিন্তু সোফার এটা ওয়ার্ক করে, বুঝছেন, সোফার এটা আমারটা তো work আসার কথা করে। এখন। হ্যাঁ, এখন আসার কথা। আমরা ভিক্টোরিয়া দেখতে পাচ্ছি, বাংলাদেশ দেখতে পাচ্ছি, এবং আহ, কই, এদিক থেকে আসার কথা ছিল তো। ইন্টারেস্টিং। দুইবার ট্রাই আরেকবার, করলাম অলরেডি। আরেকবারটা পাই নাই। আচ্ছা আচ্ছা, ইটস আরিফ ওকে, ইটস ওকে। আরিফ বাদ ভাই, দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই। আরে ভাই, এই- দ্যাট ইজ তরিক, তারিক ইমতিয়াজ। ও- তারেক ভাই। মোহাম্মদপুরবাসী। আচ্ছা, আমরা আমরা অফলাইনে বলবো না, পরে কথা। অফলাইনে কথা বলবো, হ্যাঁ ইনশাল্লাহ ক্লাস পরে। জি। ঠিক আছে। তো এখানে আসলে এই যে ক্লিক ক্লিক করে করে যেতে হবে, বুঝছেন, অনেক সময় এখানে আপডেট আসে না। এই যে ক্লিক করলে ঢাকাতে এখানে আসছে, ঢাকার, ঢাকাতে ইনফরমেশনটা আসছে। তারপরে এটাতে একটু দেখি, এটাও ঢাকা। আহ, তারপরে আবার এটা কি, এটাও ঢাকা 3টা, এটাও ঢাকা আইডিয়া সামথিং, এটা তো মেলবোর্ন। সামহাও আরিফ ভাইয়েরটা আসে নাই, কিন্তু নর্মালি সবারই আসে, হয়তোবা পরে আপডেট হবে, এরকম কিছু একটা হবে। বাট ইউ গট দ্য আইডিয়া, রাইট? আপনি আইডিয়াটা কিন্তু পেয়েছেন একটা এখন। একটা আইডি দেখলাম আসলে। আমি কুমিল্লা থেকে ইউজ করতেছি, বাট কার্নিভাল ইউজ করি, আমার কিন্তু ঢাকায় দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আপনার আইএসপিটা আসলে ঢাকায়, জি জি। ফাইনালি বোধহয় কানেকশন এটার সাথেই হচ্ছে। রাইট রাইট। রাইট, ওই যে আপনাকে বললাম না যে এই ফ্রি জিনিসের তো অত বেশি পাবেন না আপনি, রাইট? এখন জি। ধরেন আর একটু বেশি যেটা, আমরা ক্যান্ডিডেট টোকেনটা আমরা কমার্শিয়ালি ইউজ করি। তো আমরা কিভাবে ইউজ করি সেটা একটু বলি আপনাদের। আমরা ক্যানারি টোকেনটা যখন কিনি, বা আমরা আমরা তো এন্টারপ্রাইজ ভার্সনটা ইউজ করি, আমরা একবারে 4,000 5,000 ওদের ক্যানারি টোকেন জেনারেট করা যায় সার্ভার থেকে। তারপরে আমরা এই 4,000 পিসিতে একটা ফোল্ডারে সি ইউজার বা সামথিং, ওখানে একটা ক্রেডেনশিয়ালস ডট টেক্সট বা ক্রেডেনশিয়ালস ডট ডক নামে একটা ফাইল আমরা রেখে দিয়েছি, বুঝতেন, বুঝছেন, প্রত্যেকটা ইউজারের, মানে ইউজার ফোল্ডারের ভিতরে, একটু ভিতরে। তো সাধারণত যেটা হয় যে যখনই আমরা আমাদের ক্লিক করে, আমরা একদম ওই পিসির আইডিটা পেয়ে যাই। ওই পিসির আইডিটা থেকে সামওয়ান হ্যাজ ক্লিকড ইট। তো এবং যখনই ক্লিকটা হয়, তখনই আমরা ইউজারের সাথে মানে ক্রস চেক করে নেই, এই তুমি কি এটা ওপেন করেছো? ও যদি বলে যে হ্যাঁ আসলে আমি মানে দেখতে গিয়ে করছি, তাহলে তো ভালো, ফলস পজিটিভ। কিন্তু ও যদি বলে যে আমি ক্লিক করি নাই বা আমি জানি না, তখন আসলে আমরা ফার্দার ইনভেস্টিগেট করি যে কেন এটা ক্যানারিটা ট্রিগার হলো। তাহলে কি কোনো এক্সটার্নাল স্ক্যানার স্ক্যান করলো বা কিছু করলো? হ্যাঁ, অনেক সময় হয়, অনেক সময় আমাদের এক্সটার্নাল স্ক্যানার স্ক্যান করে, প্রত্যেকটা ফোল্ডার স্ক্যান করতে গিয়ে গিয়ে হয়তো বা সামহাও ধরেন ওপেন, ওপেন তো সাধারণত হয় না, মানে স্ক্যান করতে গিয়ে অনেক সময় ট্রিগার হয়, কথার কথা। কিন্তু বাট ইউ গট দ্য কনসেপ্ট, রাইট? আপনি নিশ্চয়ই ক্যানারি টোকেনটা কি জিনিস এবং তার ইফেক্টিভ প্রয়োগটা আমরা 2-3টা সিনারিও দিয়ে নিশ্চয়ই বুঝলাম, কি বলেন? ইট ইজ, এবং আরো মজার, অনেক মজার কাজ করা যায় ক্যান্ডিডেট টোকেন দিয়ে। আমি তো এমএস ওয়ার্ড দিয়ে দেখালাম। আপনি যদি বলেন যে আমি আসলে, আপনি অফিসে কেমনে করতে পারতেন, আপনি একটা ফেক ইমেল জেনারেট করতে পারতেন আউটসাইড দিয়ে। আউটসাইড দিয়ে জেনারেট করে সবাইকে একটা বোনাস টোনাসের ইমেল টিমেল দিয়ে এই ক্যান্ডিডেট টোকেনটা পাস করতে পারতেন। তারপরে যারা যারা ওপেন করছে, তাদের তো মনে করেন এই যে পিসি আইডিটা চলে আসবে। যেহেতু এটা পেইড না, তাহলে আসবে না, কিন্তু পেইড ভার্সনে এটা হবে আর কি। তখন আপনি ওই এমপ্লয়ীদেরকে বলতে পারতেন যে তুমি তো আসলে ফিশিং টেস্টে ফেল করছো, তুমি এখন এই ট্রেনিং গুলা করো।
ট্রেনিং গুলো করে নিজেকে মানে আরো অ্যাওয়্যার করো আর কি। তো এখানে দেখেন মজার ব্যাপার, আপনি এমএস ওয়ার্ড আছে, এটা আছে, সেটা আছে, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা, মানে এটাও একটা ইন্টারেস্টিং পার্ট আর কি। আমি যদি আপনাদেরকে দেখাই সিটেম, আমাদের তো এখন চারিদিকে মানে কিউআর কোডের ছড়াছড়ি, তাই না? ওই যে ইয়ে থেকে শুরু করে খাবার দাবারের অর্ডার টর্ডার নেওয়া এখন সব কিউআর কোডে হয়ে গেছে আর কি টাইপের। তো ধরেন কিউআর কোড একটা রেস্টুরেন্টে যেখানে আছে বা যেখানে ফ্রি ওয়াইফাই আছে সেখানে আপনি এটা ধরেন দিয়ে দিলেন, হ্যাঁ, দিয়ে এটাকে আবার রিডিরেক্ট করলেন আপনি আর একটা মানে ইউআরএল সামথিং, বা কিছু একটা করা যায় কিনা, বা এটাতে ক্লিক করলে ইনফরমেশন গুলো চলে আসলো। এই ধরনের কাজগুলো কি করা সম্ভব ক্যানারি টোকেন দিয়ে। হোপফুলি ধরতে পারছেন, ছোট্ট একটা জিনিস কিন্তু অ্যাপ্লিকেশনটা কি, অ্যাপ্লিকেশন আছে এগুলো, মানে এন্টারপ্রাইজ লেভেলে বা কোম্পানিতে ইউজ হয় জিনিসটা। মানে খারাপ কাজে তো ইউজ করা যায় আসলে, বুঝতেই পারছেন, সবেরই খারাপ ভালো ইউজ আছে। আমরা করি হচ্ছে হানি পট হিসেবে, বিভিন্ন সার্ভারে রাখা, ওয়ার্ক স্টেশনে রেখে আমরা ট্র্যাক করি আর কি। সো দিস ইজ কল্ড ক্যানারি টোকেন। হানিপটের আসলে আরো অনেক সলিউশন আছে, এটা সবচেয়ে সর্ট অফ একটা ইজি এবং সহজ একটা ব্যাপার। ওকে, তো আমরা আজকে এখন একটু ব্রেক নেব, নামাজের ব্রেক, 10 মিনিটের ব্রেক নিয়ে, 10 বা 12 মিনিট, 15 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা আবার আসছি। ওকে, সো আমি, হ্যাঁ এখনো। জি, বাট আমার এখানে নামাজের সময় হয়ে গেছে, হ্যাঁ, এখন আস্তে আস্তে একটু সময় এগিয়ে আসতেছে। সো আমি এখন একটু ব্রেক ব্রেক নিতে চাই। ওকে, এমনি কোনো কোশ্চেন আছে বলুন, কোনো স্যার কোশ্চেন ব্রেকের আছে? পরে আবার ঢাকার কথা বলবো কোশ্চেন নিয়ে। না না, এখনো 2-3 মিনিট বলা যায়, সমস্যা নাই, বলতে পারেন। আচ্ছা, আমি রেকর্ডিংটা পজ করে দিই, রেকর্ডিংটা পজ করে তারপরে আবার আমরা শুরু করি। আচ্ছা, আমরা ব্রেক নিয়ে চলে আসলাম, আমরা আরো ছোট ছোট কয়েকটা টপিক নিয়ে চলেন কথা বলি, এবং সেই টপিকগুলো কেমনে প্র্যাকটিক্যালি কাজে লাগাবো সেটা অবশ্যই বলার চেষ্টা করব। তো আজকে আপনাদের একটা সুন্দর টপিক বা একটা ভালো একটা কনসেপ্ট হুইচ ইজ কল্ড হার্ডেনিং। হার্ডেনিং এর নাম শুনছেন কারা কারা? হার্ডেনিং করা মানে কি? মানে হচ্ছে কোনো একটা কিছুকে মাছ হার্ডার করা। আচ্ছা, 1 মিনিট, সরি, কল এসছে, আমি এটা কাটবো কলটা। যেটা বলতেছিলাম যে হার্ডেনিং করা, হার্ডেনিং করা মানে একটা জিনিসকে কঠোর থেকে কঠোরতর করা। তো সিস্টেমের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন যে আমাদের একটা নতুন লিনাক্স সিস্টেম আসছে বা উইন্ডোজ সিস্টেম আসছে, আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে একটা সিস্টেম, সবাই মানে কি, আমরা যারা টেকনিক্যালি কাজ করে আসছি, আমরা জানি যে ডিফল্ট সেটিংস থাকে, কিন্তু সেগুলোকে সাধারণত কি করতে হয়, টুইক করতে হয়, টিউন করতে হয় টু মেক ইট মোর হার্ডার, যাতে জিনিসটার সিকিউরিটিটা আরো বাড়ে, বা একটা সিস্টেম আরো শক্তভাবে কাজ করে, সুন্দরভাবে কাজ করে, বা টিউনিংও কিছুটা বলা যেতে পারে। দিস ইজ কল হার্ডেনিং। তো আপনি যদি লিনাক্স হার্ডেনিং করতে চান, মানে আপনার একটা, এভাবে চিন্তা করেন, আপনার কোম্পানিতে একটা লিনাক্স সার্ভার কেনা হয়েছে, রাইট? অথবা একটা লিনাক্স সার্ভার চলতেছে, খুবই সেন্সিটিভ সার্ভার। তো অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে আচ্ছা তুমি এটাকে একটু হার্ডেনিং করে দাও তো, আমি ম্যানেজার, আমি এই কনসেপ্টটা জানি। তা আমি আপনাকে বললাম যে লিনাক্সটা একটু হার্ডেনিং করে দাও, তুমি অডিট করো, চেক করো কি কি জায়গায় ঠিকঠাক করা লাগবে, কোন জায়গাটায় অফ করা লাগবে, কোন জায়গাটায় অন করা লাগবে, কোন প্রসেস বন্ধ করা লাগবে। এই জিনিসটা আপনি লিনাক্সে করতে পারবেন, উইন্ডোজ সার্ভারে করতে পারবেন, মানে যে কোনো সিস্টেমে করতে পারবেন। আর প্রশ্নটা হচ্ছে কেমনে করব। সো এই কেমনে করার জন্য কিছু ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট ফলো করা যেতে পারে। তো তার জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে সিআইএস বেঞ্চমার্ক। দেখেন, সিআইএস এই যে লেখাই আছে, সিআইএস হার্ডেনিং বা সিআইএস বেঞ্চমার্ক। তো আমি যদি এটা দিই এবং এই সাইটে চলে যাই,
এখানে দেখেন সিআইএইচ বেঞ্চমার্ক লিস্ট আছে। তো সিআইএস মানে কি, সেন্টার ফর ইন্টারনেট সিকিউরিটি। তো এই অর্গানাইজেশন থেকে সাধারণত এই যে দুনিয়াতে যত রকমের মোটামুটি পপুলার সিস্টেমগুলো আছে, সেই পপুলার সিস্টেমগুলোর যে বেঞ্চমার্কটা হবে, মানে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্কটা কি হওয়া উচিত, কি করলে কি হয়, সেটার একটা সুন্দর ডকুমেন্টেশন পাওয়া যায়। সো যেমনটা আপনাকে বলছিলাম, যে আমি যদি চাই যে লিনাক্সের আমি বেঞ্চমার্কটা ডাউনলোড করে দেখতে চাই, বা আমার ডেবিয়ান লিনাক্স, এই যে আমরা কালি যেটা ইউজ করি না, সেটা হচ্ছে ডেবিয়ান লিনাক্স। তো আমি যদি এখানে ক্লিক করি, তারপর আপনি পেয়ে যাবেন কি, এই যে এখানে লেখা আছে অ্যাভেলেবল কি কি ভার্সন আছে। তুমি যদি এটা ডাউনলোড করতে চাও, তাহলে কি ডাউনলোড দ্য বেঞ্চমার্ক, হয়তো বা লগ ইন করতে বলবে, লেটস সি। ডেফিনেটলি, যদিও ফ্রি, আপনার ইনফরমেশন গুলো আর কি নিবে। তো সহজেই আপনি যেটা করতে পারেন, কোম্পানির ইমেল ইউজ করতে সাধারণত বলে, যদি না হয় মেবি জিমেল কাজ করবে। যদি জিমেল না কাজ করে, অলওয়েজ টেম্প মেইল ইউজ করতে পারেন। এই যে টেম্প মেইল, টেম্প মেইল দিলে এখানে একটা অর্গানাইজেশনাল ইমেল টাইপের একটা মেইল আপনাকে দিয়ে দিবে। অনেক সময় আমাদের রেজিস্ট্রেশন করতে হয় অল্প সময়ের জন্য। অনেক সময় ওই যে চ্যাট জিপিটির জন্য আপনি প্রথম 10টা 15টা 20টা ক্রেডিট দেয়। তো আমাদের একটা সিঙ্গেল মেইলে তো পোষাবে না, তাই না? তো এইখান থেকে এটা বারে বারে টেম্পোরারি মেইল ইউজ করে করে ওই কাজগুলো সেরে নেওয়া যায়। বুঝছেন, খুব কাজের জিনিস। এই যে দেখেন, এই যে ডোমেইন সহ একটা মেইল দিয়ে দিছে, এই মেইলটা দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমার কাছে ডাউনলোড করাই আছে ডকুমেন্টেশন, আমি এগুলো করতে যাব না। দেখি তো কোথাও ডাউনলোড করা আছে মেবি। সিআইএস বেঞ্চমার্ক দিয়ে সার্চ করলে কি পাবো? টেম সিআইএস টেম মেলটা তো সবসময় এটা একটা অ্যাড্রেসই থাকবে, এটা তো মানে আবার এক্সপায়ার হবে না মানে 1 বছর ততক্ষণ পরে। পর্যন্ত, হ্যাঁ, আমার আমার কাজ শেষ করে মনে করেন রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করে হ্যাঁ কোডটা হ্যাঁ। আমার দরকার। তো কোডটা নিয়ে যে এই জায়গাটা চলে আসবে, আচ্ছা কোডটা নিয়ে আমার কাজ শেষ, খোদা হাফেজ। আপনি কাউকে আসলে একটু ফেক মেল দিতে চাচ্ছেন, কথার কথা, রাইট? তা তখন এই টেম্প মেল গুলো ইউজ করা যায়। টেম্প মেল দিয়ে তাকে ইমেলটা দিয়ে কাজ শেষ। আর তারপরে আপনি টেম্প মেলের মতো আরো আছে, 10 মিনিটস মেইল আছে। তারপরে খুব সিকিউরড একটা মেইল সিস্টেম আছে, মানে আপনি চাচ্ছেন যে খুবই এক্সক্লুসিভলি কারোর সাথে যোগাযোগ করবেন, মানে অথবা খুবই সেন্সিটিভ ডেটা আপনি আদান প্রদান করতে চাচ্ছেন। সাধারণত জিমেল করলেও কি হয়ে যেতে পারে, বুঝিনি তো, এটা জিমেল মানে গুগলের সম্পত্তি। দে ক্যান ট্র্যাক, দে ক্যান ডু দ্য মেশিন লার্নিং ইনসাইড ইউর মেল, হইতেই পারে, তাই না? সেগুলো নিয়ে তারা আবার যা খুশি তাই করতে পারে। তো প্রোটন ইমেল নামে একটা আছে, এটা জাস্ট এখনই মাথায় আসলো। এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রং এনক্রিপ্টেড মেইল সিস্টেম, proton.me। তো এখানে দিয়ে যদি আপনি মেইল করেন আর কি কাউকে, কারো কারো প্রোটন মেইলে করতে পারেন, সেটা কমপ্লিটলি এনক্রিপ্টেড, সুপার এনক্রিপ্টেড থাকে। সো এটাও ইউজ করতে পারেন আর কি, প্রোটন মেইল, হ্যাঁ, proton.me। তো কই আসছিলাম আমরা? সিআইএস বেঞ্চমার্ক। এখন দেখেন, এই যে আমার ডাউনলোড করা নাই, ডাউনলোড করা নাই মানে যেহেতু লোকাল পিসিতে ফাইল থাকে থাকে না, ডিলিট হয়ে যায়, সেই জন্য আমি এই বেঞ্চমার্কটা আসলে আমার ড্রাইভেই রেখে দিয়েছি, ফর শিওর আছে, আমি পাবো। তো এই জন্য আপনাদেরকে আমি বলছিলাম যে যখন খুব প্রয়োজনীয় ডকুমেন্ট, যেগুলো আপনার খুব কাজের ডকুমেন্ট, অলওয়েজ একটা কপি আমরা গুগল ড্রাইভে বা ওয়ান ড্রাইভে রেখে দেবো, গুছায় রেখে দেবো। তো আমার বিশ্বাস সিআইএস নামে কিছু আমি পাবো। হ্যাঁ, পেয়েছি, দেখেন কোন একটা জায়গায় আছেই। লেটস সি। এই দেখেন, আমি ব্যাচ 2-তে দেখাইছিলাম, সেখানে আমরা ডাউনলোড করে রেখেছিলাম। তাহলে আমি উইন্ডোজের পাবো, আমি লিনাক্সের পাবো। আপনার একটা নতুন সার্ভার আসছে, ওটার নাম হচ্ছে ধরেন কথার কথা সেন্টোস, আপনি সেটাও পাবেন এখানে। এখানে সার্চ করলেই পাবেন। এখানে প্রায় 150টার উপরে বা সামথিং এরকম একটা মানে লিস্ট আছে আর কি, ওটা বেঞ্চমার্ক দিয়ে রাখছে। সো এটা ডাউনলোড করি, চলেন একটা ডাউনলোড করে দেখাই দিই। আমাদের ডেবিয়ান দরকার, সো লেটস ডু ইট। লিনাক্স 11, এটা ডাউনলোড করে নেই। It will take just few seconds, দেখি ডাউনলোড কি হলো। আচ্ছা, হ্যাঁ, সিআরএস ডাউনলোড টেম্প4 ফোল্ডারে সেভ। এইখানে এখন ওপেন করে দেখাই, ডাউনলোড হয়ে গেছে। চলেন দেখি। মাইক্রোফোন অফ করে দিতে হবে, কারণ হয়ে আছে। দেখেন তো, আমি বেঞ্চমার্ক ডকুমেন্টেশনটা পেয়ে গেলাম না? ডকুমেন্টেশনটা কিন্তু পেয়ে গেলাম, প্রায় 875 পৃষ্ঠার। এখন 875 পৃষ্ঠা দেখে তো নিশ্চয়ই আমাদের মাথা খারাপ হয়ে যাবে, তাই না? আপনি যে জুনিয়রকে দেবেন, সেও তো ভয় ভয় খেয়ে যাবে। বাট এখানে ভয়ের কিছু নাই। এখানে
আপনার যেটা অ্যাপ্লিকেবল যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়েও আমি আপনি কি কাজ শুরু করতে পারি। বুঝতে বুঝতে পারছেন? মানে ব্যাপারটা এরকম, ধরেন কথার কথা যে একটা টেকনিক্যাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সে তো আসলে ডিএসসিপির ব্যাপারগুলো জানবেই, তাই না? ডিএসসিপি জানবে, ধরেন এফটিপি কোথায় আছে, এসএসএইচ কোথায় আছে, বা কি জিনিস, এগুলো তো তাকে জানতে হবে বেসিকটা। তো এখানে আপনি যেটা করতে পারেন যে আমি কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দিয়ে সে ফর এক্সাম্পল এফটিপি, এফটিপি দিয়েই সার্চ করি। দেখেন তো, এই যে এফটিপি, এফটিপি সার্ভিস, এটা তো একটা কমন সার্ভিস, তাই না? সব সার্ভারে থাকেই। তাহলে এখানে কি লেখা আছে, ও কি বলতেছে, মানে আপনার এই সিস্টেমটাকে যদি খুব ভালো প্রোটেক্ট করতে হয়, একটা কাজ করতে পারি, আমি পেন টেস্টিং করতে পারি, আমি এনম্যাপ দিয়ে ধুমায়া পেন টেস্টিং করে অনেক কিছু বের করে নিতে পারি। আর একটা যেটা করতে পারি, ওটার বাইরেও তো অনেক ব্যাপার থাকে, সেটার জন্যই আমাদের এই বেঞ্চমার্ক ডকুমেন্টেশন গুলো খুব জরুরি। তাহলে আমি এফটিপি সার্ভারে ক্লিক করি, দেখেন তো সে কি বলতেছে, যে এনশিওর এফটিপি সার্ভার ইজ নট ইনস্টলড। এমন হতে পারে না যে কেউ একজন চুপি চুপি একটা এফটিপি সার্ভার অন করে রাখছে, সেখান থেকে সে কাজ করে, মেবি ডাউনলোড আদান প্রদান করে, এটাকে বলে ইন্টারনাল থ্রেট। ওকে। অথবা আমরা এটাকে বলি রোগ এমপ্লয়ি, বা রোগ ডিভাইস। রোগ ডিভাইস মানে হচ্ছে, আসুসের একটা ব্র্যান্ড আছে কিন্তু, আসুস রোগ বলে। এই রোগটাকে, রোগ ডিভাইসকে খারাপ অর্থে আসলে আমরা সিকিউরিটিতে মিন করি। রোগ মানে যে এমপ্লয়ি বিগড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আর কি, অথবা অফেন্সিভ কাজ করে। সো একটা রোগ এমপ্লয়ি হতে পারে না যে সার্ভারে এফটিপি সার্ভার করতেছে বা টেলনেট করে কিছু একটা করার চেষ্টা করতেছে, অ্যানোনিমাসলি কোথাও লগ ইন করতেছে, হতে পারে কিন্তু। তো আপনি অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট, আমরা অডিট করতে পারি, অডিট করে দেখতে পারি যে এফটিপি সার্ভার কি আছে, ইনস্টল আছে কিনা। যদি থাকে সেটাকে আমরা কি করব, আনইনস্টল করব। এই যে দেখেন, আমরা এটা দিয়ে খুঁজতে পারি এবং বলে দিচ্ছে যে তোমার কি করতে হবে। আপনি জুনিয়র ইঞ্জিনিয়ারকে দিয়ে, সে জানবে না অনেক কিছুই, কিন্তু এখানে পরিষ্কার ইনস্ট্রাকশন আছে যে তুমি এটা দিয়ে রান করো, রান করে দেখো তো ভিএসএফটিপি আছে নাকি। যদি ইনস্টল থাকতো তাহলে এখানে কি বলতো, ইনস্টলড, ইনস্টল দেখাতো। ওই যে আমরা ভিএসএফটিপি করছিলাম মনে আছে মেটাসপ্লয়েটেবল মেশিনে, এটা দিয়েই তো আমরা মানে ইয়ে করছিলাম, ওই যে ক্র্যাক করেছিলাম। তো এটা যদি একটা কোনো লিনাক্স মেশিনে থাকে এবং সেটা যদি এনাবল থাকে, ডেফিনেটলি দ্যাট ইজ নট গুড, তাই না? ইনফ্যাক্ট এফটিপি তো এখন মানে কেউ মানে এনাবল রাখে না। ইটস আ ভেরি পুরনো আর কি একটা প্রোটোকল, যেটা দিয়ে আপনার ক্লিয়ার টেক্সট পাসওয়ার্ড দেখা যায় আর কি। সো দেখেন, এটা আপনি অডিট করে দেখলেন, আছে, মানে এটা ইনস্টলড আছে। তাহলে কি করতে হবে, রিমিডিয়েশন। রিমিডিয়েশনটা কি করতে হবে, এপিটি পার্জ। এপিটি পার্জ মানে এটাকে আনইনস্টল করে একদম ধুয়ে মুছে ঠিকঠাক করে দেওয়া আর কি। সো আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে একটা ডকুমেন্টকে আমি কিভাবে কাজে লাগাবো, এফটিপি সার্ভার। তারপরে এমন হতে পারে না যে আপনার একটা সার্ভারে হয়তো বা মেবি এসএমটিপি রিলেটেড কিছু একটা চলতেছে, মেইল টাইপের। তাহলে আমরা মেবি এসএমটিপি তে সার্চ করতে পারতাম, দেখি আছে নাকি। না, এখানে এসএমটিপির কিছু নাই। এফটিপি এসএসএইচ, এসএসএইচ এ পেয়েছি একটা। এই যে দেখেন, কনফিগার এসএসএইচ সার্ভার। এসএসএইচ সার্ভারটা, এটা কি লেজিটিমেট সার্ভার? ডেফিনেটলি এসএসএইচ সার্ভার চলে আমাদের। তো আপনার এসএসএইচ সার্ভিস চলে, খুব কাজ টাজ হয়, কিন্তু সেটা কি আসলে খুব ভালো প্রোটেক্টেড, খুব ভালো সিকিউরিটি হার্ডেন্ড? এগুলোর জন্য আপনাকে এইগুলো জিনিসগুলো ফলো করা লাগবে। ঠিক আছে, তোমাকে এই যে এসএসএইচডি কনফিগ ফাইলে ঠিক মতো পারমিশন গুলো আছে কিনা সেগুলো চেক করে দেখো, রাইট? কোন ইউজারের কি কি পারমিশন আছে। তো আপনার এইটুকুতে আর বুঝতে পারছি না, আমি খুব কষ্ট হচ্ছে, তখন কি এগুলো দিয়ে কি ফার্দার রিসার্চ করা, ফার্দার গুগল করা, তাই না? আপনি যখন কাজ করবেন প্রফেশনালি, তখন প্রচুর পড়াশোনা করা লাগে, একটা ডকুমেন্টেশন দেওয়া হয় না। এটা দিয়ে দুনিয়ার খোঁজাখুঁজি, এগুলো আমরা সবাই করি। সো ওই অ্যাপ্রোচেই আপনি আগাবেন আর কি। সো ক্লিয়ার ব্যাপারটা? মোটামুটি আপনি ক্লিয়ার হয়েছেন যে কি আসলে করা যায়, কেমনে করা যায়। সো এটার আপনার কাজ কি, দুই চারটা পাঁচটা, দুই তিনটা ডকুমেন্ট ডাউনলোড করে নেবেন। আমি আপনার সাথে শেয়ার করতেই পারতাম, কিন্তু আমি চাই আপনি নিজে সাইটে যান, রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করে একটু দেখেন কি কি আছে। তারপরে একটু কন্টেন্টটা একটু ঘাটাঘাটি করেন না, কন্টেন্টটা ঘাটাঘাটি করে দেখেন তো যে আপনি যদি কাজ করেন ফিল্ডে, নিশ্চয়ই বুঝে গেছেন, আপনি এখন এটা দিয়ে
কি করতে পারবেন, টুকটাক চেক করতে পারবেন, ঠিক আছে আমি দেখি তো ওই জায়গাটায় ঠিক মতো আছে কিনা জিনিসপত্র, হার্ডেনিং করা আছে কিনা। সো এটার মতো আমাদের উইন্ডোজেরও আছে, এই যে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ বা উইন্ডোজ সার্ভারেরও আছে। এই প্রত্যেকটা ডকুমেন্টেশন কয়েকটা দেখেন, মানে লিনাক্সের একটা দেখলেন, উইন্ডোজের একটা দেখলেন, উইন্ডোজ সার্ভারের একটা দেখলেন। সিআইএস বেঞ্চমার্ক নিয়ে কোনো কোশ্চেন সোফার, বা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কখন কেন কিভাবে কাজে লাগাবো। আচ্ছা, ঠিক আছে, হোপফুলি কোনো কোশ্চেন নাই, নো কোশ্চেন মিনস ওকে। আবার অনেক সুন্দর একটা ব্যাপার হচ্ছে যে আমি আসলে কষ্ট করতে চাই না, মানে আমি এইসব ম্যানুয়ালও করতে চাই না, তারও ব্যবস্থা আছে। কিছু সুন্দর সুন্দর টুলস আছে। আমার এই মুহূর্তে মনে পড়তেছে একটা, সেটা হচ্ছে বাগ সিকিউরিটি। বাগ সিকিউরিটি, দেখি তো, বাগ সিকিউরিটি গিটহাব প্রবাবলি, দেখি তো, এটাই মনে হয়। সো কিছু কিছু মানে ডেভেলপার বলেন বা ট্যালেন্টেড প্রোগ্রামার বলেন, তারা অনেক কিছু টুলস বানায় দিয়ে রাখে যেগুলো আমরা কাজ করতে পারি। তো বাগ সিকিউরিটি হচ্ছে এরকম একটা টুল যেটা আপনার লিনাক্সের মধ্যে মানে এনুমেরেশন করে সব কিছু খোঁজার চেষ্টা করবে, খুঁজে টুজে আপনার ফল্ট গুলো বের করে দিবে মোটামুটি, যে এই এই প্রবলেম আছে বা এই হার্ডেনিং গুলো তোমার করা লাগবে। বুঝতে পেরেছি। সো এই হচ্ছে বাগ সিকিউরিটি। আমি যদি একটু আগে যাই, বাগ সিকিউরিটিতে এই যে নিচের দিকে দেখেন লেখা আছে, বাগ সিকিউরিটি ইজ এ কালেকশন অফ সিকিউরিটি চেকস ফর লিনাক্স। খেয়াল করছেন, এই যে বাগ সিকিউরিটি ইজ এ কালেকশন অফ সিকিউরিটি চেকস ফর লিনাক্স। It was designed for Debian and Ubuntu service, but can be useful for any Linux system. তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এখন এই সিকিউরিটি স্ক্যানারটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার লিনাক্সে রান করবেন। সম্ভবত গিটহাবে, এই যে গিটহাব থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা কেমনে ডাউনলোড করে মনে আছে? গিট ক্লোন, গিট ক্লোন করে এটা হচ্ছে আপনার একটা সম্ভবত একটা এসএইচ ফাইল পাওয়া যাবে, ওইটাকে রান করতে হবে। সো যথারীতি এই কাজটা আপনার, এই কাজটা করার চেষ্টা করবেন, রান করবেন, রান করে দেখেন তো কি কি আউটপুট আসে। এই যে এখানে দেখাচ্ছে, দেখছেন যে কিভাবে রান করতে হবে, ./bug security, এটা হেল্প দিলেই তো হেল্প দেখাবে। সাধারণত এই যে এটা বাগ সিকিউরিটি আউটপুট 1, তাহলে শর্ট আউটপুট পাবেন। আর আউটপুট 2 হলে ডিটেল একটা আপনাকে কি সে নিজে চেক করে দেখবে, চেক করে একটা রেজাল্ট দিয়ে দিবে, আপনি একটা সুন্দর রিপোর্ট পেয়ে গেলেন। তারপর ওই রিপোর্ট দিয়ে অ্যানালাইসিস করে দেখলেন যে কোন জায়গাগুলোতে আমাকে টিউন করা লাগবে, রাইট? তো এটা একটা আইডিয়া যে অনেক কি হার্ডেনিং এর টুলও পাওয়া যায়। এই যে আপনি যখনই এই আইডিয়াটা পাইলেন, ও আচ্ছা এরকম টুল তাহলে আছে, তাহলে লেটেস্ট আর কিছু আছে কিনা ওই রিসার্চটাও কিন্তু করা যেতে পারে, তাই না? আর কি কি হার্ডেনিং টুলস বাজারে আছে, কোনটা ফ্রি আছে, কোনটা একটু পয়সা দিয়ে কেনা লাগে, কোনটা একটু ট্রায়াল, একটু সার্চ করে দেখি না হার্ডেনিং টুলগুলো আছে কিনা। তারপর আপনি সেটা ইনস্টল করে রান করে ফেললেন, রান করলে রিপোর্ট জেনারেট করে ফেললেন, দ্যাট ইজ দ্য আইডিয়া। ওকে, সো আমি এটা কপি করে দিচ্ছি, প্লিজ ডাউনলোড এবং নিজে একটু ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আমি এটা ডাউনলোড করাই আমার ছিল, কিন্তু এখন কোথায় আছে আমি জানি না। সো আপনি নিজে ট্রাই করেন বাগ সিকিউরিটি। সুন্দর না জিনিসগুলো? মানে জিনিসগুলো আসলে খুব খুব যে কমপ্লেক্স কিছু তা কিন্তু আমরা আলোচনা করতেছি না, তাই না? মানে খুব সাদামাটা জিনিসই কিন্তু কাজের জিনিস, আমি এটাই বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি আজকে শিখলেন কালকেই আসলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি কোনো সিস্টেম থাকে, লিনাক্স সিস্টেম থাকতো, আপনার নিজের যে উবুন্টু মেশিন আছে সেখানেও আপনি ট্রাই করে দেখেন। কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো আছে, এটার মতো জিনিসপাতি আছে, অথবা আমাকে খুঁজে নিতে হবে, এটাই হচ্ছে বটম লাইন, তাই তো? So that is the concept of hardening and everything. Um, এখন আপনাদের কি বলবো, এখন আপনাদের আর 2 মিনিটে আর একটু ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই দিই আপনাকে। আপনি আমার এখানে একটা কোয়েরি দেখতে পাচ্ছেন, এটা আমি লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম, কোথায় যে কোন এক ব্যাচে দেখাচ্ছিলাম। সো এই কোয়েরিটা আপনাদের মনে আছে কি? রেক কোয়েরি নামে একটা অত্যন্ত ডসের পাওয়ারফুল কমান্ড আছে,
যেটা দিয়ে আপনি অনেক কিছু ইনফরমেশন রেজিস্ট্রি থেকে নিয়ে আসতে পারবেন। রেজিস্ট্রি থেকে নিয়ে আসতে পারবেন। আমরা তো সাধারণত কি 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 ওয়েবসাইট আছে, সরি কি কি সফটওয়্যার ডাউনলোড আছে সাধারণত কিভাবে দেখি? নর্মালি আমি সারা জীবন যেটা থেকে দেখে আসছি, তাই না, যে কন্ট্রোল প্যানেলে গিয়ে অথবা এই জায়গাটাতে গিয়ে যে কি কি সফটওয়্যার আছে, তাই না, এরকমই তো একটা লিস্ট দেখে আসছি, রাইট, সব সময়। এই যে এগুলো হচ্ছে আমার সফটওয়্যার লিস্ট, কথার কথা, রাইট। কিন্তু আমার কেন ডস প্রম্পটের এগুলোর থেকেই জানতে হবে? রাইট, কেন জানতে হবে? বিকজ ওই যে অটোমেশন, ওই যে সিকিউরিটি অ্যানালিস্ট বলেন, যারা সিস্টেম অ্যাডমিন, তারা কি করে? খুব কমান্ড প্রম্পটে কাজ করে, কমান্ড মডিউলে কাজ করে, তারা প্রচুর কি জানে, মানে লাইক হ্যান্ডস অন কমান্ড জানে। সো দেখেন, আমি রে কুয়েরি দিয়ে কি করলাম, রেজিস্ট্রির থেকে, সফটওয়্যার থেকে লিস্টটা জেনারেট করে ফেললাম। এই দেখেন, লিস্ট জেনারেট হয়ে গেল। ওই যে কন্ট্রোল প্যানেলে যেগুলো ইনস্টল ছিল, দেখছেন আমার কতগুলো সফটওয়্যার ইনস্টল আছে? অনেক, উম, অনেক সফটওয়্যার ইনস্টল আছে। সো এটার দরকারটা কি? এটার দরকার হচ্ছে আবারও যেটা বললাম, যে অটোমেশন। আচ্ছা, আপনাদেরকে রেজিস্ট্রিটা এক ফাঁকে দেখাই দিই, রেজিস্ট্রি এডিটরটা দেখতে কেমন। এই যে রেজিস্ট্রি এডিটর, ওপেন করি। রেজিস্ট্রেটর কি থাকে? সমস্ত ইনফরমেশন, কম্পিউটারের ব্ল্যাক বক্স বলে আর কি, সবাই অনেকে ব্ল্যাক বক্স বলে। আপনি যা করতেছেন, যত ডিলেশন বলেন, ইউজার এডিশন, তারপরে মানে এভরিথিং, সব কিছু এইটার ভিতরে থাকে, ইনফরমেশন গুলো থাকে। ওকে। আমরা আমরা মজা করতাম কিভাবে, যে এখান থেকে ভ্যালু কোনটা ডিলিট করে দিলে কি হয়, কোন জিনিসটা ডিলিট করে দিলে পুরো কম্পিউটারটা সর্ট অফ ডিস্ট্রয় হয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো মানে এক্সপ্লোর করতাম আর কি। আমি 20 বছর আগের কথা বলতেছি। So, এবং এগুলোর বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে খুবই এক্সক্লুসিভ কাজ করা যায়। আবার আপনি যদি কোনো ভুল করছেন, তো একদম কম্পিউটার কিন্তু কাজ করবে না। সো এই জন্য রেজিস্ট্রিতে কাজ করার ব্যাপারে খুবই সাবধান। সবসময় এই যে এক্সপোর্ট করে এটার ব্যাকআপ রাখতে হয়, তারপরে আবার ইম্পোর্ট করতে হয়। জাস্ট আইডিয়া দিলাম আর কি আপনাকে। সো এখানে দেখেন, এই যে HKLM লোকাল মেশিন, এই লোকাল মেশিনের যে আপনার এই যে সফটওয়্যার, সাধারণত এই জায়গাটাতে আপনি যা যা সফটওয়্যার ইনস্টল করেন সেটা একটা লিস্ট থাকে। এই যে লিস্টে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই লিস্টেই আমি রেক কোয়েরি নামে একটা কমান্ড দিয়ে আমি নিয়ে আসলাম, এই যে রেক কোয়েরি দিয়ে নিয়ে আসছি। তো আমি লিনাক্সে যেটা শিখেছিলাম, এই যে রিডিরেকশন, এটা দিয়ে আমি কি রিডিরেকশন করতে পারি? যে কোনো ফোল্ডারে আপনি রিডিরেক্ট করে দেন সফটওয়্যার লিস্ট তাহলে কি হলো? এই যে সফটওয়্যারটা যেটা আমি পাইলাম, রেজিস্ট্রি থেকে বের করে নিয়ে আসছি, তারপরে সেটা আমি এখানে রিডিরেক্ট করে এই ফাইলে সেভ করলাম। চলেন তো দেখি সি ড্রাইভে টেম্প4 আসলো কিনা। টেম্প4, এই যে সফটওয়্যার লিস্ট আসছে, কিন্তু সফট ড্যাশ লিস্ট এইমাত্র তৈরি করলাম, 9টা 28। দেখেন এই যে টিফিন টেবিলের সফটওয়্যার মাসলা লিস্টে চলে মাসলা আসছে। মাসাইল তুমি ওজুর মাসলা So, মাসাইল এগুলা দিবা এই- বুঝতে পারছো আর তুমি দিচ্ছ হলো ওই যে ওগুলা ফয়সাল, আপনার পেনাল্টি 100 টাকা। যাই হোক, দেখেন, আমরা এই লিস্টটা জেনারেট করে ফেললাম। এখন আপনার কাজ কি হবে? আমার কাজ, যখনই আমি লিস্টে পেয়ে গেলাম, আমি এখন একটা পাইথন স্ক্রিপ্ট দিয়ে কি করবেন, আপনি এই ফাইলটা পড়লেন, পড়ে পড়ে এই যে এটা কি কাটাকুটি মানে এই লাস্টের ওয়ার্ডটা নিলেন, নিয়ে আপনি আরেকটা ফাইলে রাইট করে দিলেন, শুধু লিস্টটা নিয়ে ফেললেন। তারপরে পাইথন দিয়ে আমি পাইথনের মধ্যেই বলে দিলাম, তুমি যদি আসাম্পু টাইপের কিছু পাও, অথবা তুমি যদি এমন একটা কিছু পাও, যে ফর এক্সাম্পল এখানে কোনটা বলা যায়, আম, হ্যাঁ, সাপোজ হেলিওস, এটা মনে করেন একটা টরেন্ট সফটওয়্যার, যেটা আমি চাই না, তাহলে আমি পাইথনের মধ্যে কিন্তু কোডিং করে বলতে পারতাম যে যদি হেলিওস পাও, অথবা তুমি যদি সর্ট অফ ব্রাদার বা গেমস টাইপের কিছু পাও, বা আসাম্পু টাইপের পাও, মানে এগুলো হচ্ছে আমার ব্ল্যাক লিস্টেড সফটওয়্যার কোম্পানিতে, তাহলে কিন্তু আমি সহজেই কি বের করে ফেলতে পারতাম না। সো এই হচ্ছে মানে একটা কনসেপ্ট, কেন আমাদের ফাটাফাটি কমান্ড প্রম্পটে এক্সপার্ট হওয়া লাগবে, বা এই ধরনের এক্সক্লুসিভ জিনিস জানা দরকার। আপনি ধরতে পারতেছেন পয়েন্টটা? মানে ধরেন আপনার একটা $1,000,000 সার্ভার আছে, হ্যাঁ, তো সেই সার্ভারে আসলে আপনার একটা লিস্ট থাকা লাগবে, যে আপনি চান যে মানে এই কয়টা ছাড়া কোনো সফটওয়্যারই যেন এখানে ইনস্টল না হয়, রাইট? তাহলে কি আপনি নিশ্চয়ই এই কটা সফটওয়্যারের বাইরে এইটাই আপনার হোয়াইট লিস্ট সফটওয়্যার থাকবে। এটার বাইরে যখনই একটা XYZ সফটওয়্যার এখানে আসবে,
এখানে যদি একটা XYZ সফটওয়্যার আসতো, সেটা যে কোনো সফটওয়্যারে আসুক, হ্যাঁ, এখানে যদি আপনি কোনো হ্যাকার বা কোনো ইউজারই, কথার কথা, কোনো অ্যাডমিনিস্ট্রেটরও তো খারাপ হইতে পারে, পারে না? ওই যে রোগ এমপ্লয়ি, মানে যে বিগড়ে যায়, চাকরি ছাড়ার আগে সব শেষ করে দিয়ে যাবো টাইপের আর কি। সো সে যদি ধরেন কথার কথা এখানে একটা অন্যরকম সফটওয়্যার ইনস্টল করলো, খেয়াল করেন এটা আমার সবচেয়ে সেন্সিটিভ সার্ভার, এখানে একজন ইনস্টল করে রাখছে কিছু একটা টরেন্ট, আমরা যেটা চিন্তা করি। তো আপনার একটা পাইথন প্রোগ্রাম যদি প্রতিদিন চলতো, প্রতিদিন যদি এটা এক্সিকিউট করতো, এক্সিকিউট করে করে চেক করতো যে এগুলোর বাইরে সফটওয়্যার আছে কিনা, ইয়েস আছে, পাইছি, তাহলে সাথে সাথে কি, সাথে সাথে অ্যালার্ম বাজবে, সাথে সাথে মেইল চলে যেতে পারতো। সো এত কিছু কেন বললাম? যে আমাদের ছোট্ট একটা, হ্যাঁ ছোট্ট, ছোট্ট জিনিস, কিন্তু এটাকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসা যায়। আপনি এটাকে প্র্যাকটিক্যালি কি পাইথনের কনসেপ্ট দিয়ে একটা একটা সলিউশন বানিয়ে ফেলতে পারেন, যে ডিটেক্টিং আনঅথরাইজড সফটওয়্যার। সো এটা এটা করতে গেলে মানে কিছু কনসেপ্ট লাগবে, পাইথনের 15 লাইনের একটা কোড লাগবে, শেষ। এই হচ্ছে কাজ, মানে টু টু ডিটেক্ট ইট। তারপরে মেইল করার জন্য আরো 15 লাইনের কোডিং লাগবে। তো এই জিনিসগুলো আসলে হাতে কলমে বলেন, হাতে কলমে আমি খুব একটা দেখাই দেখাই না কখনোই। তবে আপনাদের মানে স্টেপ বাই স্টেপ কেমনে করতে হবে, কি কি অ্যালগোরিদম কিভাবে চিন্তা করা যায় বা কি, এগুলো নিয়ে আসলে বিস্তর কথা যখন আসলে প্রফেশনাল কোর্সে 3টা ক্লাসে এগুলো ডিসকাস ডিসকাস করা হয় আর কি। হ্যাঁ। আম, কিন্তু আল্লাহর হস্তে স্টুডেন্টদেরকে বলছি, আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে খুব ভালো মানে ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপার্ট হবেন। সেটা পাইথন হতে পারে, সি হতে পারে, তাই না? আহ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজেও আসলে এক্সপার্ট হওয়া যায়। তো তাদেরকে বলা হচ্ছে পলিগট প্রোগ্রামার। হ্যাঁ, আপনারা আপনারা দেখবেন পলিগট অনেকগুলো কনসেপ্ট, অনেকগুলো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, বা সবগুলোতেই কনফিডেন্ট, এরকমও কিন্তু লোকজন আছে। সো এটা জাস্ট একটা কনসেপ্টের কথা বললাম আর কি, বা একটা টার্ম। বাট আপনি ইনিশিয়ালি পাইথনে এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন, যারা সিতে আছে তারা সিতে করতে করতে লেটেস্ট যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, খুবই ভালো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ফাস্টার ল্যাঙ্গুয়েজ, যেমন গোল্যাং আছে, আপনি গোল্যাং এ চলে যেতে পারেন, রাইট? কেউ হয়তো বা পাইথনেই মোটামুটি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে ভালোই জানেন, কথার কথা। তো তারপর আপনি কিন্তু গোল্যাং এ সুইচ করতে পারেন, তাই না? মানে এই প্রজেক্টটা মনে করেন পাইথনে আপনার জন্য ডাল ভাত, ঠিক আছে, ফাইন। দেন আপনি গোল্যাং এ করেন জিনিসটা। গোল্যাং এ করলে আপনার জিনিসটা আরো ফাস্টার হবে, অনেক ফাস্টার হবে। সো দ্যাট ইজ দ্য সাজেশনস। তো রে কোয়েরির মতো আরো কি কি করা যায়, এইটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। রে কোয়েরি এক্সাম্পলস, রে কোয়েরি দিয়ে আপনার একটু 15-20 মিনিট একটু রিসার্চ করেন, করে করে দেখেন তো রে কোয়েরি দিয়ে আর কি কি জিনিসপাতি নেওয়া যায়, কি কি ইন্টারেস্টিং ইনফরমেশন নেওয়া যায়, এবং সেটাকে কিভাবে আমি থিঙ্ক করতে পারি যে কি কি কাজে লাগানো যায়, এই টাইপের। ওকে, দেখছেন এই যে ভ্যালু অ্যাড করা যায়, রেজিস্ট্রিতে ভ্যালু অ্যাড করা যায়, ডিলেট করা যায়। এখন আপনি বলতে পারেন এটার কি আসলে কাজ আছে, মানে আমি ভ্যালু অ্যাড করে কি করব? খুব কাজ আছে। মানে বিশেষ করেন যে অনেক সময় হয় কি, অনেক প্যাচিং চলে আসে, অনেক প্যাচ ইনফরমেশন আসে। প্যাচ মানে কি, যে একটা প্রবলেম আছে, তুমি এটা সলভ করো তাড়াতাড়ি। সলভ করা মানে কি, উইন্ডোজের তো অনেক অনেক সফটওয়্যার আছে, হাজার হাজার সফটওয়্যার আছে, মানে অনেক অনেক সফটওয়্যার ইউজ হয় কোম্পানিতে। তো অনেক অনেক প্রবলেমও হয়। তো ওরা প্রতি মাসে কি করে, প্যাচ আপডেট করে বা আপডেট দেয়। তো অনেক সময় তারা বলে কি, যে আমাদের আপডেট দিতে দেরি হচ্ছে, তুমি ইন্টারিম ওয়েতে তুমি এই কাজটা করে ফেলো, কোনো একটা ভ্যালু কি তুমি ডিলিট করে দাও, অথবা কোনো একটা ভ্যালু অ্যাড করো। তো এই কাজটার জন্য তখন রেজিস্ট্রি এডিটের কাজগুলো সাধারণত করতে হয়। মানে এটা আমরাও করি। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় কি, যে ধরেন এই কথাটাই, এইটাই আমরা কি স্ক্রিপ্ট করে ফেলি, স্ক্রিপ্ট করে আমরা সার্ভার থেকে 4,000 কম্পিউটারে মনে করেন ডিপ্লয় করে দেওয়া হয়। ওটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। ওকে, ওটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। আহ, অথবা আপনারও কাজ হইতে পারে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না থাকলে তো আপনারই শেখা লাগবে, রাইট? তো তখন আসলে কি নেটওয়ার্কিং এর জিনিসপাতিও একটু কাজে লাগে। তবে প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশন আছে, এটাই হচ্ছে সামারি। রেজিস্ট্রির সাথে আর একটা শুধু আমি বলবো, আর একটা, হুইচ ইজ
আমার আপ অ্যারোতে আছে থাকার কথা। আহ, আর একটা দাঁড়ান, কেবি ইনফো ইনফরমেশন ইনডস ওপস ইনডস এখানে দেখেন তো আমি কি লিখছি, হাউ টু ডিটারমাইন কেবি, না কেবি তারিক ইমতিয়াজ, আমরা আমরা লাস্ট টাইম কিভাবে কোন কমান্ডটা দিয়ে বের করেছিলাম কেবি ইনফরমেশন গুলো, মনে আছে? একটা মিনিট। আচ্ছা, অসুবিধা না, ওটা এই মুহূর্তে ভুলে গেলাম। আর এর থেকে আর একটা সহজ সহজ কমান্ড ছিল। তো ডাব্লিউএমএসি নামে একটা কমান্ড আছে, টুল, যেটা দিয়ে আপনি মানে কেবি ইনফরমেশন গুলো বের করতে পারেন। আমি দেখাচ্ছি, একটু দেখাচ্ছি, একটা মিনিট। ডাব্লিউএমআইসি কেএফসি কে কিউএফই ফাইন্ড কেবি, এটা দিয়েও বের করা যাবে। আচ্ছা, এটা দিয়ে কি হলো দেখেন তো, খুব ভালো করে খেয়াল করেন। ডাব্লিউএমএসি হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা টুল। কিউএফই এটা একটা প্যারামিটার, এটা প্যারামিটার দিলে কি হয় যে কেবি রিলেটেড ইনফরমেশন দেখায়। মানে আপনার পিসিতে প্যাচ আপডেট কেমন আছে, প্যাচ আপডেট কেমন আছে, কত দিনের আছে, সেটা দিয়ে আপনি বের করতে পারেন এই পাওয়ারফুল কমান্ডটা দিয়ে, অথবা পাওয়ারফুল টুলটা দিয়ে। আর একটা সহজ কমান্ড আছে, ওটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, এখন অন দ্য ফ্লাই যা আসলো সেটা দিয়ে করি। তো দেখেন তো, এই যে ফাইন্ড কেবি, এটা হচ্ছে পাইপ দিলাম, মানে এটার আউটপুট থেকে শুধু কেবি গুলো আমি সার্চ করলাম। কেবি মানে হচ্ছে সম্ভবত নলেজ বেজ টাইপের, নলেজ বেজই হতে পারে। মানে মাইক্রোসফট যে সিকিউরিটি আপডেট গুলো দেয়, সাধারণত তারা একটা নাম্বার দিয়ে দেয়, এবং দেখেন কোন কোন কখন আপডেট হয়েছে। যেহেতু আমার এটা পারচেজ ভার্সন, আমারটা খেয়াল করে দেখেন একদম 2024-এর একদম এই পর্যন্ত কি আপডেট আছে। এখন আপনার পিসি একটা সার্ভার, আবারও ওই $1 মিলিয়ন সার্ভার বা আপনার পিসির কথাই চিন্তা করেন, আমাদের নিজেদের পিসিও তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, রাইট? তো আপনার পিসিতে লেটেস্ট আপডেটটা আছে কিনা, অথবা আপনার এই কেবিটা খুবই ইম্পর্টেন্ট, মনে করেন যে এই কেবিটা খুবই ইম্পর্টেন্ট, এটার সাথে রিলেটেড আপনার আর একটা খুবই ক্রুশাল একটা সফটওয়্যার এই কেবির সাথে রিলেটেড। আপনি বুঝেন নাই, আমি একটু এই কেবিটা দিয়ে সার্চ করে দিই, তাহলে বুঝতে পারবেন ডিটেল। এই যে দেখেন, সিকিউরিটি আপডেট ফর সিকিউর বুট ডিবিএক্স, রাইট? তো এটা কি, কেন, এটা আবার কি মাইক্রোসফটের সাইটে অথবা বিভিন্ন সাইটে আপনি পেয়ে যাবেন যে এই কেবিটা কি মিন করতেছে। এটা হচ্ছে সিকিউরিটি আপডেট ফর সিকিউর বুট ডিবিএক্স, সিকিউর বুট ডিবিএক্স এর জন্য, এবং এটা কি অ্যাপ্লিকেবল ফর সার্ভার 2012 অ্যান্ড ব্লা ব্লা। এটা কেন, কি হচ্ছে, এটা কিসের জন্য আপনার দরকার, এটা কিসের জন্য দরকার, যে বুট ফরবিডেন সিগনেচার ডেটাবেস, বা এইটা যাদের সাথে রিলেটেড। মনে করেন আপনার একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার, একটা কিছু, একটা প্রোগ্রাম যেটার সাথে এটা কি খুব ক্লোজলি রিলেটেড, কথার কথা খুব ক্লোজলি রিলেটেড, তাহলে আপনার কি এই আপডেটটা খুব জরুরি না? কারণ এই আপডেটটা যদি আপনি না দেন, তাহলে হবে কি, হয়তো বা ভালনারেবল হয়ে যাবে ওই ওই সফটওয়্যারটা বা ওই সিস্টেমটা। বোঝার চেষ্টা করেন কিন্তু। অথবা এইভাবে চিন্তা করেন যে আমার এই কেবিটা রিলেটেড হচ্ছে ডটনেট প্রোগ্রামের সাথে, যেটা আপডেট না করলে আমার ওই ডটনেট প্রোগ্রামটাই কি হবে, ঝুঁকির মুখে থাকবে। তাহলে কি আপনার এই কেবিটা আপডেট করাটা খুব জরুরি ছিল না? তাহলে এই কেবিটা আছে কি না আছে, সেটা তো আগে খোঁজা লাগবে নাকি? তাহলে আমি এটা কিভাবে বুঝতে পারতাম? আপনি এটা পেয়ে গেছেন, মানে বাজারে আপনি জানলেন, বা উইন্ডোজ সাইটে জেনে নিলেন যে কি কি লেটেস্ট আপডেট আসছে, বা এটা আমার খুবই দরকার আপডেট করার। তারপরে টুক করে এটা দিয়ে সার্চ করে নিলেন, ওই কেবিটা সার্চ করে দেখলেন যে আছে কি না আছে। আমার এখানে ডেফিনেটলি পাইছে, মানে আছে। কিন্তু আপনার যদি না পেতো, তখন আপনাকে কি করতে হতো? তখন আপনাকে এই এইটার যে আপডেটটা, সেটা ডাউনলোড করে মানে ইনস্টল করা লাগতো আর কি। এটা ডাউনলোড করে আপডেট করা লাগতো, সোজা কথা। যাদের ভার্সন আছে, যাদের কেনা ভার্সন আছে, তারা জাস্ট আপডেট লিখবেন, আপডেট। এই যে দেখেন, চেক ফর আপডেটস আছে, এটা না, আপডেট।
এই দেখেন ভিউ ইউর আপডেট হিস্টোরি, তারপরে উইন্ডোজ আপডেট সেটিংস। আমি আপডেট হিস্টোরিতে ক্লিক করি। এখানে গিয়ে যাদের কেনা ভার্সন আছে বা জেনুইন সফটওয়্যার, তাদের তাদের এটা আসবে আর কি। এখানে একটা লিস্ট আসবে, এই দেখেন আসছে না? এই যে এখানটাতে একদম নিচের দিকে বা উপরে কোথাও আছে আর কি, যে আপডেট করতে হয়। এখানে এখানে কোথাও আমারটা পুরো আপডেটেড, তো এই জন্য আসেনি। এখানে 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 আসতো। ঠিক আছে। এই যে সাকসেসফুলি আপডেট, এখানে যদি আপনার আপডেট না হতো তাহলে এখানে অনেকগুলো লেখা থাকতো যে আপডেট করো আর কি, বা আপডেট অল বা সামথিং আসতো, বুঝছেন? তো এখন আপনি বলতে পারেন যে সাইবার সিকিউরিটিতে মানে হ্যাকিং ট্যাকিং সেগুলো তো অবশ্যই একটা পার্ট, মানে পেনিট্রেশন টেস্টিং এর একটা পার্ট। কিন্তু আমরা এজ এ সিকিউরিটি অ্যানালিস্ট কি করি? আমরা কিন্তু এগুলো একটা মেজর কাজ, বুঝছেন? মানে আপনার সিকিউরিটি মানে প্রোডাক্ট গুলো বা আপনার এন্ড ইউজারের পিসি যদি অরক্ষিত হয়ে যায়, তাহলে হ্যাকাররা কি করবে? সেইটার অ্যাডভান্টেজটা নেবে। ব্যাপারটা ধরতে পারতেছেন? মানে কেন এই জিনিসগুলোর দরকার? আপনার মনে হতে পারে খুব রসকস টাইপ হীন টাইপের ব্যাপার স্যাপার, কিন্তু এগুলোই আসলে ইম্পর্টেন্ট। এগুলো নিয়েই কাজ করে। এগুলো খুঁজে বের করার জন্যই আমরা লক্ষ টাকার সিস্টেম ডেপ্লয় করি, যেটা ভালনারেবিলিটি ম্যানেজার আর কি, ভালনারেবিলিটি সিস্টেম আমরা ইউজ করি। সেটা সে খুঁজে খুঁজে বের করে যে কোনটার আপডেট আপডেট নাই, কোন সার্ভারটা আপডেটেড না, কোন ভার্সনটা ভালনারেবল। এগুলো খুঁজে খুঁজে লিস্ট বের করা হয়, তারপরে সেগুলো ফিক্স করা হয়। সেটাই হচ্ছে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। এবং ওটার জন্য আমাদের ভালনারেবিলিটি ম্যানেজার আছে, তাকে হেল্প করার জন্য আরো দুটা পিপল আছে, বুঝছেন? সো এই কাজগুলো কিন্তু হয়। আমি আমাদের লোকাল পিসিতে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমি আপনি কেমনে এটা করতে পারতাম। এনি কোয়েশ্চেন সোফার? তাহলে দেখেন এই কমান্ডটাও কি ইম্পর্টেন্ট। আপনি পাইথন দিয়ে একটা এই প্রোগ্রামটা লিখতে পারেন কিনা দেখেন তো। পাইথন দিয়ে আপনি এটা ফায়ার করবেন, মানে ডস প্রম্পট, এটা আপনি রান করবেন, ডস প্রম্পটে রান করবেন। তারপরে এই লাইনটাই কি একটা একটা ফাইলে রাইট করবেন। মানে পাইথন দিয়ে আপনাকে বেসিক্যালি এটা ফায়ার করতে হবে। মানে এই লাইনটা কি করতে হবে? এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করে আপনি ফাইলটা পেয়ে গেলেন। তারপরে যদি এই ফাইলের মধ্যে আপনি এইটা পান, তাহলে তো হ্যাপি, যে হ্যাঁ আপডেট আছে। আর যদি আপনি এটা না পান, তাহলে বলতে হবে কি যে ইমিডিয়েটলি তোমার এটা আপডেট করো। ধরতে পারতেছেন ব্যাপারটা? যে 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 কিভাবে আসলে আপনি অটোমেশনের দিকে যাইতে পারতেন, রাইট? সো আজকে আমার মনে হয় এইটুকুই থাকুক। অনেক আহ, কথা বললাম, ছোট ছোট টপিক, ছোট ছোট টপিক, বাট হোপফুলি হোপফুলি কাজে লাগাতে পারবেন। সি টেম 4 এটা দিলে কাজ হবে। আচ্ছা ভাই, এখানে কি কমান্ড লেখছে MIC? মিক? সরি, WMIC হচ্ছে একটা টুল, বুঝছেন? WMIC আমি যখন লিখলাম না, দেখেন এই যে CLI চলে আসলো, মানে এখানে অনেক কমান্ড দেওয়া যায়। WMIC টুল বলে এটাকে। তো WMICর মধ্যে আপনি যদি এইরকম প্যারামিটার ইউজ করেন, তাহলে সে বিভিন্ন রকমের ইনফরমেশন নিয়ে এসে দেবে। আপনি যেটা করতে পারেন দেখেন, WMIC এক্সাম্পলস দিয়ে দেবেন। এক্সাম্পলস, WMIC, এই যে 20 ইউজফুল WMIC কমান্ড এক্সাম্পলস ইন উইন্ডো, এটা বেশি সুন্দর না টাইটেলটা? এখানে ভালো ইনফরমেশন থাকবে। এই যে দেখেন, হাউ টু গেট ইউর সিস্টেম সিরিয়াল নাম্বার, হাউ টু ডিসপ্লে দ্য স্টেট অফ অল গ্লোবাল সুইচেস, তারপরে এই যে গেট দ্য লিস্ট অফ অল ইনস্টল অ্যাপ্লিকেশন। তারপরে আর কি, আমার যদি কয়টা সিপিইউ কোর আছে, বায়োস ইনফরমেশন। আপনার বায়োস ইনফরমেশনটা লাগবে, কথার কথা, তাই না? আপনি কোথা থেকে ক্লিক করে করে নিয়ে আসবেন, দরকার আছে? তাহলে আমি কি করতে পারি? আমি বায়োস ইনফরমেশনটা এটা কমান্ড দিয়ে আমি এখানে এক্সিকিউট করতে পারতাম। দেখেন আমি এক্সিকিউট করতেছি WMIC বায়োস গেট গেট ভার্সন। তার মানে আমি বায়োস গেট ভার্সন, তাহলে আমার এটা ভার্সনটা কত? এত। এখন আপনি চাচ্ছেন আপনার অর্গানাইজেশনে, আপনি চাচ্ছেন এটাই হচ্ছে আমার লেটেস্ট ভার্সন, কথার কথা, বায়াস ভার্সন। আপনি চাচ্ছেন যে এটার যত পুরনো যত নাম্বার আছে আমি সবগুলোকে আইডেন্টিফাই করব এবং আপডেট করব। তো তার জন্য কি আপনার এই কমান্ডটা দরকার না? জাস্ট
ট্রাই টু থিঙ্ক দ্য অ্যাপ্লিকেশন, আপনি কতভাবে কাজে লাগাতে পারতেন আর কি, কথার কথা। সো এই হচ্ছে ব্যাপার, অনেক অনেক কাজ করা যায়, প্লিজ হ্যাভ এ লুক। অনেক মজার মজার কাজ করা যায়। এই যে কি কি প্রসেস চলতেছে, ক্রোমের মধ্যে কি কি প্রসেস চলতেছে আপনি চাচ্ছেন প্রসেস আইডি গুলো বের করতে, রাইট? আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, একটা এক্সিকিউটেবল চলে সব সময়। তো আপনি হঠাৎ মনে হলো যে অ্যাপ্লিকেশনটা অনেক স্লো স্লো চলতেছে, রাইট? তো আপনি আসলে প্রসেসগুলো ব্যাকগ্রাউন্ডে চেক করতে চাচ্ছিলেন, তখন আমাদের এটা কিন্তু কাজে লাগতো না জিনিসটা। আপনি দেখলেন যে আসলে দুইটা প্রসেস চলার কথা আমার নর্মালি, কিন্তু চলতেছে হচ্ছে 50টা, কথার কথা। তাহলে 50টা হলে কি হবে? ডেফিনেটলি সামথিং হ্যাপেন, রাইট? যার জন্য স্লো হয়ে গেছে মেবি। তখন আমাদের কি এই প্রসেসটা বা এই কমান্ডটা আমাদের কাজে লাগতো, খুবই সুন্দর একটা কমান্ড। তাহলে এটাই আমি কি, এখানে কপি পেস্ট হচ্ছে না, রাইট বাটন কপি, দেখি তো পেস্ট হয় কিনা, এডিট পেস্ট, হ্যাঁ হয়েছে। দেখেন তো আমার আমার ক্রোমের কিন্তু কোনো প্রসেস চলতেছে না, ক্রোমের প্রসেস চলতেছে না, কারণ আমার তো ক্রোম রানই হচ্ছে না। অন্য কোনো প্রসেস দিলে হয়তো বা চলতো। ক্যালকুলেটরটা রান করে দিয়ে দেখি তো, CALC, ক্যালক, ক্যালকুলেটরটা রান করে দিলাম। এখন এখানে calc.exe লিখি, ক্যালকুলেটরের নাম হচ্ছে ক্যালক। না, সম্ভবত কোনো ভুল করতেছি আসলে, অন্য কোনো প্রসেস দিয়ে ট্রাই করতে হবে। আচ্ছা, ক্রোম দিয়ে ট্রাই করি তো, ক্রোম আছে? না, আমার এখানে ক্রোম ইনস্টলই নাই। আর যাই হোক, মানে আপনারা দেখবেন, আপনারা ক্রোম দিয়ে ট্রাই করে দেখবেন। সো তাহলে বটম লাইনটা কি? বটম লাইনটা হচ্ছে এই ধরনের ইন্টারেস্টিং কমান্ড টুল যদি আমরা জানি এবং আমাদের থট প্রসেসটা যদি আমরা সাজায় নিতে পারি, আপনি ইচ্ছা মতো এগুলোকে রাইট করতে পারবেন, এই ইনফরমেশন গুলো রিডিরেক্ট করে রাইট করতে পারবেন ইচ্ছা মতো। পাইথন দিয়ে আমরা ট্র্যাক করতে পারবো যে কোনো জিনিস, ট্র্যাক করে কন্ডিশন দিয়ে সেগুলোকে আমরা মানে ইমেল করতে পারবো, আর একটা জায়গায় ফাইল রাইট করতে পারবো। তারপরে আমাদের অধস্তন যারা থাকবে ইঞ্জিনিয়ার, তাদেরকে বলতে বলতে পারবো যে তুমি এটা সবসময় মনিটর করবা প্রত্যেক দিন, যদি কোনো ডাটা পাও তাহলে সাথে সাথে এই ব্যবস্থা নিবা। ধরতে পারছেন? আমরা যারা টেকনিক্যালি কাজ করেছি তারা এই জিনিসগুলো আমরা বুঝি। আর যে আমরা লগ লগ সার্চ করি, তাই না, লগ গুলোকে মনিটর করি। তো এটা একটা ভালো কনসেপ্ট। তো লিনাক্সে যদি আপনি, কথা কথা লিনাক্সে যদি কাজ করতে চাইতেন, তখন আপনি এই যে ভার লগ, এইখানে আমাদের প্রচুর লগ ফাইল আছে। সেই লগ ফাইলগুলো আমরা মানে পড়তে পারতাম আর কি, পাইথন দিয়ে অথবা শেল স্ক্রিপ্টিং দিয়ে পড়ে পড়ে কাজ করা যেতে পারতো বিভিন্ন ধরনের। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমরা এই পর্যন্তই রাখি। আসলে ছোট্ট জিনিস, কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বললে হয় কি যে আপনি জিনিসগুলোকে রিলেট করতে পারবেন, বা বা জিনিসগুলো নিয়ে ভাবতে পারবেন যে আমার আসলে আসলে এখান থেকে হয়তো বা প্র্যাকটিক্যালি কিছু করার সুযোগ আছে। হ্যাঁ, এটাকে নিয়ে আমার অটোমেশন করার সুযোগ আছে। এই জন্যই এত কিছু বললাম। সো আজকে আমাদের মানে যেটা আমার ধরার কথা ছিল ইনসিডেন্ট রেসপন্স, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট উইকেই করি। কিন্তু এগুলোও খুব দরকার ছিল, বা আমার কাছে মনে হয়েছে যে একটু ইন্টারেস্টিং ওয়েতে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের হাতের কাছে কিন্তু জিনিসগুলো আছে। এমন না যে এটার জন্য আমরা খুব আহামরি অনেক কিছু করছি, হাতের কাছেই সব আছে, শুধু একটু কি থট প্রসেসটা চেঞ্জ করা, অথবা আপনাকে ভাবনার একটা খোরাক দেওয়া, যেগুলোর মধ্যে দিয়ে মেলা কিছু করা যায়। জি, মহিবুল ইসলাম আপু বলেন। স্যার, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ক্যানারি টোকেন যে দিচ্ছে আপনাকে আমাদেরকে বলেছিলেন, এটা আসলে যখন কেউ ক্লিক করবে তখন একটা ট্রিগার ট্রিগার ফায়ার করবে। জি, তো আমরা তো অনলাইন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট ডাউনলোড করতেছি, তো ওখানে কি ক্যান্ডিড টোকেন হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে কিনা? আমরা কি এটা আগে কোনো চেক করে নিতে পারবো যে এটা কি আসলে কোনো ধরনের ক্যান্ডিড টোকেন কিনা, নাকি অ্যাকচুয়ালি আমাদের দরকারি ফাইল? আহ, এটা আমি কখনো ভেবে দেখিনি, ট্রাই করে দেখিনি। মানে স্যার, আমি জানতে চাচ্ছিলাম, দেখা যাবে যে আমি একটা অথবা কালকে একটা ফাইল পেলাম যে এটা আমার লিনাক্সে একটা ভালো একটা কোড এখানে, কিন্তু এটা যে উনি হিডেন ভাবে একটা ক্যান্ডিড টোকেন বানায় রাখছে আমার তথ্য নেওয়ার জন্য। মানে আমি জাস্ট ওই ওই জন্য যে কোশ্চেনটা করলাম স্যার। আচ্ছা, না তার জন্য আসলে অবশ্যই সলিউশন আছে, অনেক অনেক ওয়ে আছে। তো আহ, আমি আপনাকে
কিছু ইউটিলিটি আছে বুঝছেন, সেই ইউটিলিটি হচ্ছে আপনি ফাইল ওপেন না করেও ভিতরের কন্টেন্টটা বোঝার চেষ্টা করা, এটা কি ধরনের ফাইল সেটা দেখা যায়। তো তার জন্য কিছু কমান্ড আছে কালিতে, যদি আমি দেখাই আপনাদেরকে। এগুলো অবশ্য মানে আরো বাড়তি ফরেন্সিকের কাজ টাজ। তো যখন বললেনই একটু দেখানোর চেষ্টা করি। আমি এখানে একটা ফাইলে ঢুকি, তো সিডি কোথায় ঢুকবো? আহ, দূর, ওপিটি ফোল্ডারে চলে যাই। সিডি, ওপিটি। আচ্ছা, মনে করেন এই যে টেস্ট সি, আমি আমি জানি না, এটা একটা আননোন টাইপের ফাইল, কিন্তু আমি ওপেনও করতে চাচ্ছি না, কথার কথা। তাহলে ডেফিনেটলি আপনি ক্যাট দিয়ে দেখতে পারতেন। তারপরে ফাইল নামে একটা কমান্ড আছে, ঠিক আছে? কালিতে, কালিতে নিয়ে গেলেন আর কি আপনি ওই ফাইলটা। হ্যাঁ। আহ, তো ফাইল ইউটিলিটি, এই কমান্ডটা দিয়েই আপনি বের করতে পারেন যে এই ফাইলটা কি টাইপের ফাইল, টেস্ট ডট সি। দেখেন এটা হচ্ছে কি একটা আস্কি টেক্সট টাইপের ফাইল। তারপরে আপনি আরো আরো কমান্ড দিতে পারেন যে ফ্লস নামে একটা কমান্ড আছে, একটা ফাইল আছে। এটা দিয়েও ফাইলের ভিতরে কি আছে সেই জিনিসগুলো দেখা যায়। অবফাস্কেটেড অথবা এনক্রিপ্টেড কোনো ইনফরমেশন থাকলে সেগুলোও বের করে ফেলা যায়। তো এই ধরনের অনেকগুলো টুলস আছে। তারপরে স্ট্রিংস নামে একটা আছে, এটা দিয়েও টেস্ট করা যায় যে ভিতরে কি কি আছে, একটু দেখি তো। দেখেন এই যে ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে, আমি কিন্তু ফাইল ফায়ার করিনি, খেয়াল করেন, ট্রিগার করি নাই। ট্রিগার না করেই আমি ভিতরে জিনিসপাতি দেখার চেষ্টা করতেছি। আপনি যে কোনো বাইনারি ফাইলে, যে আরসি ফাইল কথার কথা ধরে নেন, যে এটা একটা একটা সর্ট অফ মানে কিছু একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ফাইল বা ভিতরে কিছু একটা ফাইল আছে। তো আমি এটাও কিন্তু স্ট্রিংস কমান্ডটা দিয়ে ভিতরের কি কি স্ট্রিংস আছে সেটাও দেখে নিতে পারি। আহ দেখেন তো, এই যে ভিতরে কি এই জিনিসগুলো আছে। রাইট, এটা যেহেতু একদম টেক্সট ফাইল বুঝতেই পাচ্ছেন, সেই জন্য একদম ফ্রেশ এভাবে এভাবে দেখাচ্ছে। কিন্তু আমরা যখন ম্যালওয়্যার অ্যানালাইসিস পার্টটাতে যাব ইনশাল্লাহ, একটা ক্লাস তো কিছুটা রাখবোই, সেখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আরো ট্রিগার না করেও জিনিসপাতি দেখা যায়। তো কিছুটা আইডিয়া নিশ্চয়ই পেয়েছেন যে আমার যে কোনো আননোন ফাইল হলে আমি বিভিন্ন টুলস দিয়ে দেখে নেব যে এই জিনিসটা কি, ভিতরে কি আছে। আর তারপরে নেক্সট ক্লাসে আমাকে মনে করায় দেবেন ডাইনামিক ওয়েতেও চেক করা যায় যে ভিতরে কি জিনিসপাতি আছে, ঠিক আছে? বাট আই থিঙ্ক ইউ হ্যাভ গট সাম আইডিয়া, রাইট? যে ভিতরে কি আছে, কেমন টাইপের ফাইল, এটা কি এক্সিকিউটেবল ফাইল কিনা। অনেক সময় হয় কি দেখেন, পিকচার আকারে আপনাকে মেইল করছে, আপনাকে একটা একটা ইন্টারেস্টিং পিকচার দিছে, সেই পিকচারটা ইটসেলফ কিন্তু এক্সিকিউটেবল ফাইল হইতে পারে। তো আপনি যদি ফাইল abc.jpg দিতেন, আপনার এখানে কিন্তু জেপিজি ফাইল দেখাইতো না, এখানে দেখাতো যে পোর্টেবল এক্সিকিউটেবল ফাইল বা ইএক্সি ফাইল, এই জিনিসটা এখানে আউটপুটটা আসতো। তো এইভাবেও আমরা বুঝতে পারি যে একটা ফাইল আসলে ম্যালিশিয়াস কিনা বা ভিতরে হিডেন কিছু আছে কিনা, বেশ কিছু কমান্ড দিয়ে বোঝা যায়। সো হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন্স। আপনার কোয়েশ্চেনের জন্য আরেকটু ইন্টারেস্টিং কিছু জানা গেল। থ্যাংক ইউ স্যার। আরো এনি আদার কোয়েশ্চেন সো ফার? যদি কোনো কোনো কারো কোশ্চেন না থাকে, আপনারা আজকে আমরা বিদায় নিতে পারি। ঠিক আছে, যারা ধৈর্য ধরে ক্লাস করলেন, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সিটিএফ প্র্যাকটিসের জন্য অবশ্যই ট্রাইহ্যাকমিটাই হচ্ছে মোটামুটি খুব ভালো। ট্রাইহ্যাকমি দিয়েই এটা ইজি। আর আর কি, সিটিএফ এর জন্য তো আসলে অভাব নাই প্ল্যাটফর্মের। অনেকেই সাজেস্ট করে, মানে ফ্রেন্ডলি ইজি হচ্ছে পিকো সিটিএফ। এটা একটা প্ল্যাটফর্ম আছে, পিকো সিটিএফ। এখানে খুব ইজি থেকে শুরু করে অনেক কঠিন কঠিন পর্যন্ত আছে। পিকো সিটিএফ আছে, তারপরে সাইবার ডিফেন্ডার আছে, আরেকটু কঠিন। এটা মোটামুটি ভালোই কঠিন। সাইবার ডিফেন্ডার আছে, এই যে সাইবার ডিফেন্ডার্স, এটা আছে। হ্যাক দ্য বক্স আছে, এটাও
এটাও, এটা তো সিটিএফ বলা যায় কি, হ্যাকিং ট্রেনিং প্ল্যাটফর্ম আর কি, অনেকগুলো ছোট ছোট বক্স আছে। কিন্তু এটা মনে হয় পেইড, খুব বেশি মানে পে করা লাগে আর কি, পে ছাড়া খুব একটা বেশি সুযোগ সুবিধা দেয় না হ্যাক দ্য বক্স। জি ফারাবি আব্দুল্লাহ বলেন। আর যাদের তারা আছে প্লিজ ইউ ক্যান লিভ ইফ ইউ ওয়ান্ট টু। জি ফারাবি বলেন। হ্যালো। জি বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোশ্চেন হইতেছে সাবডোমেন ইনুমারেশন সম্পর্কে যদি একটু বলতেন তাহলে একটু ভালো হইতো স্যার। খুব ভালো বলছেন, কিন্তু আজকে এটা নিয়ে আহ, না হয় নাই বলি, শুধু একটুখানি কনসেপ্ট, সেটা হচ্ছে যে সাবডোমেন আমার, ফর এক্সাম্পল টেক ডট প্রিয়.কম, আগে এটা ছিল, এখন আছে কিনা আমি জানি না। এটা আমার মনে আছে এই জন্য যে আমি রসিকাতে ইন্টার্নশিপ করেছিলাম, জাকেরিয়া স্বপনের ফার্ম ছিল তখন। তো তখন একটা সাবডোমেইন ছিল টেক.প্রিয়.কম, মানে ওখানে সব টেকনোলজিস রিলেটেড জিনিসপত্রগুলো পাওয়া যেত। হ্যাঁ, তো এখন অবশ্য এটা অন্যভাবে করে ফেলছে, না আছেই মনে হয়, তাই না, যে টেক গুলা। আবার ধরেন কথার কথা, যদি ব্লগ আমি লিখতে চাইতাম তাহলে এখানে blog.প্রিয়.কম দিলে ব্লগের জিনিসপত্রগুলো আসতো, রাইট। এবং আসলে আসছে, আমি আসলে ঝড়ে বক মারার মতো আর কি লিখছি, দেখেন চলেই আসছে কিন্তু। তো এই যে আপনি এই যে এই ডোমেইনটা দিলেন, দিস ইজ কল্ড সাবডোমেইন। আর এটা হচ্ছে আমাদের কি মেইন ডোমেইন, এটা হচ্ছে সাবডোমেইন। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে সাবডোমেইন করে করে অনেক রকমের কি জিনিসপত্র রাখা যায়, অনেক পেজ রাখা যায়। তো ব্রুট ফোর্সের কথা বলতেছিলাম না, যে এখানে হয়তো বা অনেক কিছু, যেমন অ্যাডমিন ডট, ধরেন কথার কথা admin.prio.com কমে একটা পেজ থাকতে পারতো যেখানে অ্যাডমিন পেজ থাকতো, রাইট, যেটা আমাদের কাছে কি হয়তো বা ভিজিবল না। কি যে আসলো দেখি তো, না কিছু আসেনি, মানে নাই আসলে। সো দিস ইজ কল্ড সাবডোমেইন কনসেপ্ট। এই সাবডোমেইন ফাইন্ড করার অনেক সুন্দর সুন্দর টুলস আছে, অনেকগুলো ওয়ে আছে। নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে মনে করায় দেবেন, আমি 5 মিনিট এটা নিয়ে কথা বলবো। আসলে কি মানে পেনিট্রেশন টেস্টিং বা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং, এটা আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা কোর্স, আলাদা অনেক কিছু। তো ওইটা আমি আসলে বেশি একটা টাচ করিনি, এটা ইচ্ছে করেই টাচ করিনি, কারণ 10টা সেশনের মধ্যে এত কিছু বুঝতেই পারছেন, নেওয়া যায় না, করাও যায় না, নিতেও পারবেন না। সো মানে আমি দিতে পারবো না, এটাই সত্যি কথা, মানে এত অল্প সময়ে অনেক কিছু ডিসকাস করা যায় না। বাট থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন্স। আপনি অবশ্যই আবার আমাকে মনে করাই দেবেন, নেক্সট ক্লাসে আমরা সাবডোমেন এনিমেশন নিয়ে আবার একটু কথা বলবো। আহ অনেকগুলা ছোট ছোট ওয়েবসাইট আছে যেটা দিয়ে ইজিলি বের করা যায়, যেমন crt.sh। জাস্ট এটা বলে শেষ করে দেবো। এই crt.sh এ যদি আপনি যে কোনো ডোমেইন দেন, আপনার যে সাবডোমেইন গুলো আছে, যত রেজিস্ট্রেশন হয়েছিল আগে, সবকিছু এখানে চলে আসবে। যেমন ধরেন প্রিয়.কম, এটাই দিই, প্রিয়.কম সার্চ, খুবই দ্রুত চলে আসার কথা। হ্যাঁ, উইদিন 10 সেকেন্ডস চলে আসে। দেখেন তো, আমি সব সাবডোমেইন গুলো পেয়ে গেলাম না? ওই যে health.প্রিয়.কম, তারপরে পে এপিআই প্রিয়.কম, এমনকি এখানে 2023 তো, ওরা যদি 2022-এও কোনো সাবডোমেইন মানে রেজিস্টার করতো, এই যে 2022 সালেও কি ছিল, এই যে এটা ছিল দেখছেন 2022 সালে। তারপরে আরো দিকে চলে যায় 2020, 2019, এই যে এইভাবে আপনি সাবডোমেইন গুলোকে এখান থেকে বের করে নিতে পারি। তারপরে তারপরের কাজ হচ্ছে এই সাবডোমেইন গুলো ওপেন করে করে দেখা যে কোনটাতে কি আছে, কোনটা লাইভ আছে, কোনটাতে জুসি ইনফরমেশন আছে, কোনটা থাকার কথা ছিল না কিন্তু আছে। এই চেক এই চেকিংস গুলো আসলে অ্যাজ এ বাগ বাউন্টি হান্টার বা যারা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং করে, তারা এই কাজগুলো সাধারণত করে থাকে। ইয়েস ফারাবি বলেন। সম্ভবত যেগুলো লাইভ সাবডোমেন আছে এগুলো মনে হয় রিজলভ করা যায় শুধু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই যে বললাম, সেই কাজগুলোই তো আসলে মানে আবার ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এর পার্ট, রাইট। কি কি লাইভ আছে, কি কি রিজলভ করতেছে, আবার এই জিনিসগুলোর মানে লোড করা, করে করে দেখা, এগুলোর জন্য অটোমেশন টুলস আছে। সো দেয়ার আর মেনি কনসেপ্টস। তো ঠিক আছে,
নো প্রবলেম। তো ভালো থাকেন, ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট উইকে। দেখা হচ্ছে না, বিকজ আমি নেক্সট উইকে দেখা হচ্ছে মানে কি ফিজিক্যালি দেখা হইতে পারে। নেক্সট উইকে আমি দেশে যাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। নেক্সট উইকের ক্লাসটা মেবি হবে না। উম, তারপরের নেক্সট week- উইকে ভাইয়া দেশে আসলে কিভাবে আপনার সাথে আমরা ইয়া করতে পারবো, মানে কন্টাক্ট বা একসাথে মিট করতে পারি? জি, এটা ইনশাল্লাহ মিট করবো আমরা। আমি আমি আমাদের গ্রুপে একটা মেসেজ যদি আপনাকে জি দিয়ে জি, দেন, হ্যাঁ। অবশ্যই গ্রুপে একটা মেসেজ দিব। আমি প্ল্যান করতেছি 16 তারিখে আমরা একটা জায়গায় বসতে পারি। হ্যাঁ, শিওর। হ্যাঁ। 16 তারিখে মোস্ট প্রবাবলি গুলশান 2-এর, আমি ঠিক গুলশান 2-এর কোনো একটা মাঝারি রেস্টুরেন্টে আমরা মিট আপ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, থ্যাঙ্কস ফর জয়নিং। ওকে, ওকে, গুড লাক। দেখা হবে। ওয়েলকাম টু বাংলাদেশ। জি ভাই, দোয়া করবেন। জি, হ্যাঁ, সালাম শিওর। আলাইকুম। থ্যাংক ইউ।